আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করতেছি। জি, আসসালামু আলাইকুম। আসলে আজকের সবাই এখানে একটি প্ল্যাটফর্মে দাঁড়ানোর জন্য মমিন ভাই আসলে ফুল ক্রেডিট মমিন ভাইকে দেওয়া উচিত, কেননা ভাই অলরেডি বাংলাদেশের আমরা যারা ডেটাবেস বা ডিবিএ নিয়ে কাজ করতেছি ওনাদেরকে একটা প্ল্যাটফর্ম আনার জন্য অনেক আগ থেকে স্ট্রাগল করতেছে। তো মমিন ভাই আসলে জিনিসটা অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে, কেননা আমরা যারা এই ডেটাবেস প্রফেশনাল নিয়ে যেমনি কাজ করি তারা আসলে একজন আরেকজনের সাথে ওইভাবে পরিচিত না। তো এই পরিচিতটা হওয়াটা সবার ইম্পর্টেন্ট ইস্যু, কারণ আমরা যে যেখানে যেভাবে কাজ করি না কেন, দিন শেষে কিন্তু আমাদের একটা কমিউনিটি প্লাস হচ্ছে আমাদের একটা নেটওয়ার্ক এবং বন্ডিং যদি স্ট্রং থাকে, যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম বলেন, যে কোনো ধরনের সাপোর্ট বলেন, সহায়তা বলেন, কেউ কারোর সাথে কোনো কোনো না কোনো ভাবে হয়ে যায়। তো আলটিমেটলি আসলে একটা কথা আছে, একের লাঠ 10-এর লাঠি একের বোঝা। তো হিসাবটা এটাই। তো ধন্যবাদ আবারও মঈন ভাইকে আমার পক্ষ থেকে, এবং কি এই গ্রুপে যারা আছেন এবং মেহেদি হাসান ভাই, আরো যারা যারা আছেন, আমি অনেকের হয়তো বা চিনি না, নামও নামও ধরে বলতে পারবো না, বাট সবাইকে প্রথমত আমি ধন্যবাদ জানাই এই মর্মে যে আমরা একটা প্ল্যাটফর্মে সবাই এসে দাঁড়াইছি। তো এখানে আসলে মূলত আজকের এই সেশনটার জন্য মঈন ভাই অনেক কষ্ট করছে, প্লাস জাহিদ হাসান ভাই আরো যারা আছেন তারা অনেক কষ্ট করছে, তো সবাই ধন্যবাদ। আসল কথা হচ্ছে আমরা একে অন্যের সাথে ওইভাবে পরিচিত না, বাট দেখা যাচ্ছে লিঙ্কডইন প্রফেশনাল ইয়েগুলা, তারপরে দেখা যাচ্ছেন কেউ কারো হয়তো বা ভার্সিটি, কেউ কারো হয়তো বা ইনস্টিটিউট, কেউ কারো কলেজ, কেউ কারো ডিস্ট্রিক্ট, জেলা, এভাবে পরিচিত। বাট দিন শেষে কিন্তু আমরা ঢাকা শহরে আমরা যে যে বা যারাই আইটি এবং প্রফেশনালিজম এসে কাজ করি, তারা কিন্তু একে অন্যের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড। যদি বলতে পারি, প্রথমত আমাদের আইটি ফিল্ডটা বাংলাদেশে খুবই ছোট। এই ছোট ফিল্ডে আমরা যে বা যারা কাজ করি কোনো না কোনো ভাবে কেউ কারোর সাথে ইন্টারকানেক্টেড, এবং কি সবাই সবাইকে চিনি। তো ওই সূত্র থেকে যদি বলতে পারি, এটা আসলে খুবই একটা গুড সাইন, এবং আমরা সবাই একত্রিত হইতে পারছি, এবং সামনেও ইনশাল্লাহ আমরা একত্রিত হয়ে আমরা যে কোনো ধরনের যে কোনো সেশন নিব। আজকে মূলত এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে যেখানেই কাজ করি না কেন সবার কাজই একই, ডাটাবেস সাপোর্ট, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, ডাটাবেস ডেভেলপমেন্ট, ডাটাবেস অটোমেশন, যে যাই বলি, দিন শেষে কিন্তু আমরা কাজ করি একটাই। কেউ হয়তোবা অফিসে কাজ করতেছে, কেউ রিমোটে কাজ করতেছে, কেউ ফ্রিল্যান্স করতেছে, তারপরে কেউ নিজের উদ্যোগে এন্টারপ্রেনার হয়ে নিজে কিছু করতেছে। তো আসলে আলটিমেটলি গোল হচ্ছে আমাদের সবারই হচ্ছে সার্ভিস। তো সার্ভিসের ভিতরে কতগুলো ক্যাটাগরি আছে। তো আমরা কেউ হয়তোবা একটা অফিসে গতানুগতিক 9টা 5টা ডিউটি করি, অফিসে যাই আসি, কেউ বাসায় বসে কাজ করি, কেউ হয়তোবা ইয়ে করি। এই কনসেপ্টটা আসলে বাংলাদেশের প্রথমত যদি চিন্তা করি তাহলে আমাদের পুরা অফিসের কাজটা চেঞ্জ করে দিয়েছে হচ্ছে করোনা, কোভিডের সময়। কোভিডের সময় আমরা যখন কাজ করতাম, সরি, কোভিডের আগে আমরা যখন কাজ করতাম, তখন কিন্তু আমরা চিন্তায় আসে না কখনো যে রিমোটে আসলে কাজ করা যায়। আমাদের এখানে আজকের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা রিমোটলি কিভাবে কাজ করে এবং রিমোটের জব গুলা কিভাবে পাওয়া যায়, মূলত এজেন্ডা গুলো আমি ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করতেছি। প্রথম এজেন্ডা হচ্ছে আমাদের আসলে রিমোট জব এটা আসলে কি, এবং এটার জন্য আমাদের এই প্রিরিকুইজিট কি কি, যেমন হচ্ছে আপনার রিমোট জব পাইতে গেলে আপনার নিজের স্কিল, তারপরে কমিউনিকেশন, তারপরে আপনার দক্ষতা যা যা আছে, এগুলো আসলে মূলত বেসিক জিনিসগুলো আলোচনা করবো। এটা আসলে টোটালি নন টেকনিক্যাল একটা ডিসকাশন। আর যদি টেকনিক্যাল হয়তোবা কেউ যদি অল্প সময় জানতে চান, আমরা যদি সময় থাকে তখন টেকনিক্যালি সবার শেষে আমরা হয়তোবা কিছু কথাবার্তা বলবো। প্রথমত আমাদের মূল এজেন্ডাটাই হচ্ছে এখানে রিমোট দিয়ে জবটা কিভাবে পাওয়া যায় বা কিভাবে সার্চিং করে। তো আমি আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি, আমি ছোট্ট একটা স্লাইড তৈরি করছি, যদি আমি স্লাইডে এত ভালো না, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে বা স্লাইডে, তারপরও একটু ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি স্ক্রিন শেয়ার দেখে বললেন সবাই একটু স্ক্রিন শেয়ার।
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, বাট একটু ঝাপসা। এখন এখন ঠিক কি আছে? আছে? এখন কি আছে? নেটওয়ার্কে আচ্ছা যাও। তো আমাদের আসলে প্রথমত আমি পরিচিতি দিচ্ছি, সেটা হচ্ছে তেমন কিছু না। আমি নাজমুল হক ভূঁইয়া। আমি 2010 থেকে আমার ক্যারিয়ার শুরু হয়। আমি প্রথমে একটা সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি একটা কম্পিউটার দোকানের সার্ভিস সেন্টার আইডিবিতে। ওখান থেকে পরে আমি একটা সাপোর্টে কাজ করি, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভিএপি সুইচ সাপোর্ট এন্ড সলিউশন। ওখান থেকে আসলে আমার ডিবি এর ডাটাবেজের প্রতি একটা আগ্রহ জন্মে। তো 2013-তে আমি মগবাজার সম্ভবত অফিসটা ছিল, ওখান থেকে আমি আমার ক্যারিয়ার শুরু করি হচ্ছে সাপোর্ট দিয়ে, সফটওয়্যার প্লাস ডাটাবেস ব্যাক এন্ড সাপোর্ট মাইসিকিউএল। তো ওখান থেকে ক্যারিয়ার শুরু হওয়ার পরে 2014-15 ওখানে কাজ করছি। 15 পরে আমি ফার্স্ট একটা সিস্টেম এবং ডাটাবেস অ্যাডমিন হিসেবে একটা জব করি। সেটা হচ্ছে তাও দেশেরই একটা কোম্পানি, বাট আমি অনলাইনে সাপোর্ট দিতাম। তখন থেকে আসলে রিমোটের কনসেপ্টটা আমার কিছুটা ছিল আর কি, আইডিয়া যে আসলে রিমোটলি কিভাবে কাজ করে। তখন ওনাদেরকে তেমন কিছু না, ওনাদের এখানে এই কিছু সার্ভিস ছিল হোস্টেড করা ছিল ইউএসএ কোলোকেশনে। ওই সার্ভার গুলো আমরা আমাদের পিসি থেকে রিমোটলি লগ ইন করে কিছু সাপোর্ট দিতাম। তখন আসলে রিমোটের ডিবিএ বা রিমোট সিস্টেমের কিংবা রিমোটের ইয়েটা এত পপুলার ছিল না, বাট আমরা তখন চিন্তা করছিলাম যে এটাই হয়তো বা সাপোর্ট, এটাই হয়তো বা কাজ, বাট রিমোট নামে কোনো কিছু তখন আসলে ওরকম চিন্তা আসে না। তখন 2013 সাল, 2013, 14, 15, 3 বছর কাজ করার পরে তারপরে চিন্তা করতেছি যে না, নিজেকে আর একটু কিভাবে ডেভেলপ করা যায়। তারপরে নিজের ট্রেনিং ট্রেনিং করে সবকিছুর পরে আমরা একটা স্কিল সেট নিয়ে তারপরে আস্তে আস্তে করে নিজের আগাই। তো এর ভিতরে আমি কয়েকটা কোম্পানিতে কাজ করেছি, এবং কি এই কোম্পানিগুলো হচ্ছে আসলে আমি লাস্টে 2017 দিকে শেষে ব্র্যাকেটিতে জয়েন করি, ওখানে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওখানে কিছুদিন কাজ করি। তারপরে ওখান থেকে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স বিআরটি এর যে প্রজেক্টটা, ওখানে কিছুদিন কাজ করি। তারপরে চলে যায় হচ্ছে জিপির প্রজেক্ট উইপ্রো, উইপ্রো থেকে তারপর ইএসএল এ কিছুদিন ছিলাম, তারপর থেকে এসএল ওয়ারলেস, এসএল ওয়ার্স থেকে এখন কারেন্টলি আমি রিমোট ডিবি হিসেবে পেমেন্টোলজিতে কাজ করতেছি। তো আমরা আসলে এই রিমোট ডিবি এর এখন যে মূল ফ্লেভারটা, এটাই আসলে এখন বর্তমানে আমি এনজয় করতেছি। তো এটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে কিভাবে আসলে ওভারঅল আমার জার্নিটা ছিল, এবং কিভাবে আমি অ্যাপ্লাইটা করেছি, এবং অ্যাপ্লাই করার পরে ওরা কিভাবে আমাকে অনবোর্ড করেছে। টোটাল ওভারঅল একটা শর্ট একটা ব্রিফ করবো। তো এটা আসলে এত বেশি ডেপথ না, বাট অল্প পরিসরে 1 ঘন্টার ভিতরে আমাদের যতটুকু কভার করে। তো এটা হচ্ছে আমাদের ইয়ে। তো প্রথমে আসলে আমরা যদি আলটিমেটলি ধরি রিমোট ডিভিএ, সবাই জানেন আপনারা এটা আসলে কিছুই না। এটা হচ্ছে আপনার লোকেশন, যে কোনো জায়গায় আপনি হইতে পারেন, ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে নোমেড হিসেবে আপনি কাজ করবেন। ইভেন কি আপনাকে কোম্পানি এবং আপনি দুজনের ভিতরে একটা প্রপার কমিউনিকেশন এবং একটা প্রপার চেঞ্জ মেনটেন করে আপনাকে ওদের সাথে কাজ করতে হবে। তবে এখানে কিছু পজিটিভ নেগেটিভ এবং পেমেন্ট, এগুলো নিয়ে আমরা আস্তে 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 আলোচনা করবো। আমাদের এজেন্ডা গুলো মূলত হচ্ছে, প্রথম হচ্ছে আমরা রিমোট জবটা কিভাবে খুঁজে পাবো, ফার্স্ট এজেন্ডা। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে রিমোট জব খুঁজে পাওয়ার জন্য আমাদেরকে নিজের কিছু স্কিল সেট প্রেজেন্টেশন আমাদের সিভিতে সুন্দর করে দিতে হবে, কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। সিভিটা যদি আসলে অর্থবহ না হয়, একটা রিমোট জব ক্ষেত্রে বাইরের কোম্পানিগুলো আসলে আমাদেরকে জব অফার করবে না। তো জব অফার করার জন্য আমাদের মূল ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমাদের রিজিউম প্রিপারেশন। এটা হচ্ছে আমাদের মূল ইম্পর্টেন্ট বিষয় আজকে রিমোট জবের ক্ষেত্রে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না ভাইয়া? বললেন যদি স্ক্রিন না দেখা যায়। তারপরে হচ্ছে আমাদের রিমোট জব অ্যাপ্লাই গুলো আমি কিভাবে করব, এবং কি আসলে করলে আপনার আলটিমেট একটা গোলে আপনি পৌঁছাতে পারবেন, এবং কি কিছু আপনার রিপ্লাই আসেন, এবং কি ওইটা নিয়ে কথা বলবো। আরেকটা হচ্ছে আমাদের এসেনশিয়াল স্কিল ফর রিমোট ডিভিএস। আসলে আমাদের, যদি আমরা অনেকে কাজ করি এখানে, এখানে অনেকে আছেন ভাইয়ারা, কেউ ওরাকলে অনেক এক্সপার্ট, কেউ মাইসিকিউএল অনেক এক্সপার্ট, কেউ পোস্টগ্রেস অনেক এক্সপার্ট, কেউ ক্লাউড ডাটাবেস অনেক এক্সপার্ট। আসলে ওভারঅল দিন শেষে হচ্ছে অনেকে সবকিছুই জানে। তো আমি যেটা জানি এটা ভালো করে জানবো, এবং ভালো করে জেনেই আমি ওইটার উপরে ফোকাস করেই আমি আসলে রিমোটে অ্যাপ্লাই করবো। দেন আমি যদি ওই এমপ্লয়ারকে খুশি করতে পারি, দেন ওরা আমাকে জব অফার করবে, এটা নো ডাউট। তারপর হচ্ছে আমাদের বেনিফিট, রিমোট ডিভিএর কিছু বেনিফিট আছে, এগুলো নিয়ে আলোচনা করব।
যে আসলে বেনিফিট কি কি। আসলে রিমোট জবের অনেকগুলো বেনিফিট আছে যেগুলো আমরা অনসাইটে কাজ করি তার থেকে অনেক বেশি। তারপরে কিছু আমরা পেমেন্ট সিস্টেম নিয়ে কথা বলবো। রিমোট ডাটাবেসে কাজ করার পর আমরা পেমেন্টটা কিভাবে আনি এবং পেমেন্টটা কিভাবে প্রসেস করে আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আনি। এরপর হচ্ছে আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট অফ রিমোট ডিবি। রিমোট ডিবির যেমন পজিটিভ কিছু বিষয় আছে, আবার নেগেটিভ কিছু বিষয় আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। প্রথমে আমি আমার ছোট্ট একটা স্টোরি দিয়ে। স্টোরিটা হচ্ছে, ভাইয়ার নাম না শুনলে আমাকে বলতে বললেন। আপনারা একটু আহ শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। জি জি ভাইয়া। তো রিমোট ডিবি এর কনসেপ্টটা হচ্ছে একটা ছোট্ট একটা স্টোরি। সেটা হচ্ছে আমি যখন মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স ব্র্যাক আইটি থেকে আমি যখন জবটা ছেড়ে মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্সে জয়েন করি, তখন এটা একটা হচ্ছে ইন্ডিয়ান কোম্পানি। আপনারা সবাই জানেন, মানে ড্রাইভিং লাইসেন্স ওরা প্রোভাইড করে। তো ওইটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওদের জাভাতে, ব্যাক এন্ড হচ্ছে পোস্টগ্রেসকিউএল। তো ওরা বাংলাদেশে তখন সম্ভবত 2022-এ আসে। প্রজেক্টটা পাওয়ার পরে ওরা ডিবিএ খুঁজছে অনেক জায়গায়। তো পরে আমার সাথে সামহাও কানেক্ট করে, করার পরে আমি ওদের সাথে কথা বলি। বলার পরে ওরা আমাকে জব অফার করে এবং কি আমি ওদের সাথে কাজও করি। তো আলটিমেটলি ওখানে পুরো কাজটা করার পরে ওরা আমারে কোনো অফিস ডেস্ক পাই। আপনারা জানেন সরকারি যে প্রজেক্ট গুলো আছে এগুলোতে হয়তো বা আপনার প্রজেক্ট থার্ড পার্টি যারা পায় তাদের হয়তো দু একজন লোক থাকে, কিন্তু এদেরকে বসার জন্য ডেস্ক দিবে না, আপনার চেয়ার নাই, টেবিল নেই, কি একটা অবস্থা। পরবর্তী আমি চিন্তা করলাম যে কোথায় এসে জয়েন করলাম। কোনো কেননা এর আগে ব্র্যাকেটিতে আমি ছিলাম, খুবই অর্গানাইজ, ওদের অফিস খুব সাজানো গোছানো সুন্দর, মানে সেই হ্যান্ডসাম একটা অফিস। কিন্তু এখন এখানে এসে দেখতেছি বসার কোনো চেয়ার নাই, টেবিল নাই, তারপরে আপনার এই কি বলে যেন ওয়াশরুম টশরুম নাই, ওখানে সবাই কেমন জানি একটা সার্চ সার্চ মনোভাবের। তো সবকিছু মিলে কেমন জানি ইয়ে লাগছে। তো পরে আমি আমার সিইওর সাথে সরাসরি কথা বললাম যে দেখো এখানে তো কোনো পরিবেশ নাই কাজের জন্য, এখন কি করা যায়। তো তুমি আমার বলছে তুমি রিমোটে চলে যাও ফার্স্ট। তো আমি বলছি রিমোটে চলে যাব কয়, আমি তোমাকে আমার নেসেসারি ভিপিএন অ্যাক্সেস ট্যাক্সেস ল্যাপটপ কনফিগারেশন করে দিচ্ছি, তুমি বাসা থেকে কাজ করো। তখনই আমার ফার্স্ট আসলে ওই রিমোটের ইয়েটা একদম ফুল প্লেজারে শুরু করছি। তো ওদের সাথে আমি আমার ল্যাপটপ কনফিগার করে ভিপিএন কানেক্টিভিটি করে আমি আমার বাসা থেকে কাজ করতেছি। 3-4 মাস যাওয়ার পরে কাজ করার পরে দেখতেছি না, এটা একটা বোরিং লাগতেছে। তো বোরিং লাগার পরে আমি চিন্তা করতেছি যে রিমোট জিবি এর যেমন পজিটিভ আছে, আপনি বাসা থেকে কাজ করতে পারবেন, অনেক ধরনের ইয়ে আছে, এগুলো আমরা আলোচনা করবো। আর তখন দেখতেছি বোরিং লাগে, এর ভিতরে অনেক ধরনের সমস্যা আছে। এরপরে আমি চিন্তা করতেছি না, দেখি আবার একটা সুইচ করে দেখি অনসাইটে। এরপরে অনসাইটে আমি উইপ্রোতে অ্যাপ্লাই করলাম, উইপ্রোতে জব হলে উইপ্রোতে চলে গেছি। ওখানে যাওয়ার পরে দেখতেছি যে ওইখানেও সেম কন্ডিশন। ওরা কিন্তু দেখাচ্ছে আপনার কিন্তু উইপ্রো জিপির ওইখানে কাজ করতেছে, বাট ওরা হচ্ছে আলটিমেটলি কিন্তু ম্যাক্সিমামে 50% ওরা রিমোটে থাকে। এবং কি জিপির যেই প্রজেক্ট আছে ওই প্রজেক্টে প্রায় আপনার ইন্ডিয়ান, যদি আমরা তখন যদি চিন্তা করতাম প্রায় 40% ইন্ডিয়ান, ওরা সবাই রিমোটে কাজ করতো। তখন আসলে আমার কাছে মনে হচ্ছে না, নেক্সট ওয়ার্ল্ড সম্ভবত রিমোটে সবাই মুভ করতেছে। কেননা আমরা যা অনসাইটে যে অফিস টফিস করছিলাম তার থেকে দেখতেছি সবাই রিমোটে কেমন জানি একটু কমফোর্ট ফিল করতেছে। তো তখনই আসলে আলটিমেটলি 1 বছর করার পরে দেখতেছি না, রিমোট জবই ভালো। তো এরপরে যখন আমার এটা জাস্ট স্টোরি, সবাই বোর ফিল করলে আমার বললেন আমি পড়া দরকার না, আমরা মূল মূল ইয়েতে চলে যাব, ডিসকাশনে চলে যাবো। এটা জাস্ট হচ্ছে একটা ছোট একটা স্টোরি বলতেছি। তো এরপরে আমি কথার এক পর্যায়ে বলতে বলতে চিন্তা করলাম যে না, এখানে তো আমি যে টাইপটা দিচ্ছি, যে টাইপের নলেজ আমার আছে, আমি এটা দিয়ে আরো বেশি আর্ন করা সম্ভব। এখানে আমি রিমোটে কাজ করতেছি, রিমোটে আর্ন করা সম্ভব। তখনই আমার মাথায় আসলো আসলে রিমোটে দেখি কিছু করে দেখি। তখন আমি ঘাটাঘাটি শুরু করলাম কিভাবে রিমোট জব গুলা পায়, কিভাবে ইয়ে করে। তখন যে আমার মাথায় আসতো যে লিঙ্কডিনে আগে, প্রথমত লিঙ্কডিনের আপনার প্রোফাইলটা ভালোবেসে সাজাইতে হবে, গোছাইতে হবে। লিঙ্কডিনের প্রোফাইলটা সাজানো গোছানোর পরে তারপরে দেখতেছি যে না, এখন তো আমার কোনো অ্যাপ্লিকেশন অনেক করতেছি, কেউ কোনো রিপ্লাই দিচ্ছে না। অলমোস্ট প্রতিদিন 4, 5টা, 6টা করে আমি দিছি, কিন্তু না। পরবর্তী যাও আমি আমার লিঙ্কডিন প্রোফাইল রেডি করছি, এরপর দেখি যে আসে না। এরপর একটা সুন্দর একটা পিডিএফ এর সিভি রেডি করলাম। সিভি রেডি করে ওখানে আমি আমার কি জানি কি জানি না এবং মেইন মেইন জিনিসগুলো আমি ওখানে সুন্দর করে অর্গানাইজ করতে সাজালাম। তাও দেখতেছি আসতেছে না। এরপর আমি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান সিভি, লিঙ্কডিন এগুলো ঠিকঠাক করে এরপরে দেখলাম যে আমি আস্তে আস্তে আমার টুকটাক 1.5-2 মাস পরে একটা জবের ওরা রিপ্লাই আসছে, প্রায় অলমোস্ট 100+ অ্যাপ্লাই করার পরে। তখন বলতেছে না, রিমোটে জব পাওয়া সম্ভব। এবং কি রিমোট দেখলাম যে রিমোট ডেটাই ওটা, রিমোট জব গুলার পেমেন্ট গুলো আমাদের নর্মালি অনসাইটের পেমেন্ট গুলো থেকে অনেক বেশি হয়। তখন আমার কিউরিসিটি আরো বাড়ছে। এরপর আমি আস্তে আস্তে এই রিমোট দিকে মুভ করি, যার কারণে পরবর্তী অ্যাপ্লাই করতে করতে এখন আলহামদুলিল্লাহ একটা রিমোট জব করতেছি।
এটা হচ্ছে টোটালি ইউকের একটা ফিনটেক। এরা হচ্ছে পেমেন্ট প্রসেসর, পেমেন্ট গেটওয়ে এবং কি পেমেন্ট নিয়ে কাজ করে। ওরা হচ্ছে মাল্টিন্যাশনাল, ওরা রিমোট ফার্স্ট কোম্পানি। কোম্পানিটা হচ্ছে পেমেন্টোলজি। আমি শর্ট একটা ব্রিফ করি। তো ওদেরকে আমি লিঙ্কডইনে পাই, আসলে লিঙ্কডইনে পাওয়ার পর ওদের সাথে কথা বলি। কথা না, সরি, আমি প্রথমে লিঙ্কডইনে পাওয়ার পর ওদের একটা জব দেখলাম, জবটা অ্যাপ্লাই করি, আমার সিভি রেডি ছিল, আমার লিঙ্কডইনের প্রোফাইল রেডি করছি, করার পরে ওদের পাঠাইছি, পাঠানোর পর ওনার সিভি পছন্দ হয়েছে, দেন ওনারা আমার একটা ইনভিটেশন দিছে, ইন্টারভিউ ইনভিটেশন দেওয়ার পরে ওই ইন্টারভিউতেই ওরা আমাকে একটা অ্যাসাইনমেন্ট দিছে। ওই অ্যাসাইনমেন্ট প্রজেক্টটা আমি সম্ভবত 3 দিন লাগছে আমার করতে, করে আমি আবার পাঠাইছি, পাঠানোর পরে ওরা আমার ফাইনাল ভিডিও স্ক্যানিং করছে, যে ভিডিওতে তুমি তোমার প্রজেক্টটা আমাদেরকে ব্রিফ করো। তারপরে ওদেরকে সেকেন্ড ইন্টারভিউ, থার্ড ইন্টারভিউতে আমি ভিডিও ব্রিফ করছি, আমি ওরা যে প্রজেক্টটা দিচ্ছে ওইটা আমি করছি, করার পরে 1 বাই 1 একদম হ্যান্ডস অন প্র্যাকটিক্যালি ওদেরকে আমি দেখাই। আর এরা হচ্ছে মূলত ওয়ার্ল্ড ওয়াইড একটা পেমেন্ট সিস্টেম। আর ম্যাক্সিমাম ওরা হচ্ছে ইস্যুয়ার প্রসেসর, কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এগুলো ওরা ইস্যু করে। আর সেকেন্ড হচ্ছে ওরা পেমেন্ট গেটওয়ে হিসেবে ওয়ার্ল্ডের অনেকগুলো ব্যাংকের সাথে ওদের পেমেন্ট ট্রানজাকশন আছে। এটা হচ্ছে ওদের। আর ওরা হচ্ছে টোটালি রিমোট, ফুললি রিমোট বেসড কোম্পানি, এবং কি ওদের যত 14টা সম্ভবত ওদের 14টা টাইম জোনে 500+ ইঞ্জিনিয়ার কাজ করে। তো এটা হচ্ছে আমার কারেন্ট কোম্পানি, এখানে আমি এখন কাজ করতেছি। যাই হোক, এটা হচ্ছে আমার স্টোরি। তো এখন আমরা চলেন মূল আসলে ডিসকাশনে যাই, যে আমাদের এজেন্ডা গুলো নিয়ে আসলে পজিটিভ নেগেটিভ কি কি হতে পারে রিমোটে। তো আসলে প্রথমত এটা আমি বলে ফেলছি অলরেডি, এটা জানেন রিমোট ডিবি এটা আসলে এই আপনার নো বাউন্ড, যে কোনো জায়গায় আপনি থাকতে পারবেন, আপনার অফিস হোক সেটা ইউরোপ, হোক সেটা ইউএসএ, হোক সেটা মিডল ইস্ট, আপনি যেখানে বসে থাকেন না কেন আপনি আপনার মতো কাজ করবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু ইএমআই মেনটেন করতে হবে। তো এখন আমরা সরাসরি রিমোট ডিবি জব ফাইন্ডিং। আসলে এটার জন্য আপনাকে প্রথমত করতে হবে হচ্ছে আপনার জবটার জন্য আমাদের সবচেয়ে মোস্ট পপুলার একটা সোশ্যাল প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। এই লিঙ্কডইন প্ল্যাটফর্মটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম, যেখানে আপনি যদি আপনার সিভিটা সুন্দর করে অর্গানাইজ করতে সাজান, আপনাকে জব অফার আসবে 100%, 110%, নট 100%। কেননা আপনার কনটেক্সটটা হইতে হবে খুব ভেরি স্পেসিফিক। আপনি যদি যেটাই জানেন, আমি জানি না, আমি 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 বলি, আপনি মাইসিকুয়েল জানেন, আপনি পোস্টগ্রেস জানেন, আপনি ওরাকল জানেন, আপনি ক্লাউড ডাটাবেস জানেন, আপনি অটোমেশন জানেন, যেটাই জানেন আপনি সুন্দর করে আপনি লিঙ্কডইন প্রোফাইলটা সাজাবেন। আমি যতটুকু পারছি সাজাইছি, এই প্রোফাইল দিয়ে আমার অনেকগুলা আসছে। তার ভিতরে লাস্ট এই ভদ্রমহিলা আমাকে নক দিছে, ওনাদের একটা রিমোট ডিবিএ লাগবে। ঠিক আছে, ওনার সাথে ইন্টারভিউ করছি এবং কি করছি। এর ভিতরে এই ভদ্রলোক নক দিছে, ওনাদের একটা পোস্টগ্রেস ডিবিএ লাগবে, ওনাদের সাথে ইন্টারভিউ দিছি, ফাইনালি ওনাদের সাথে আমার টাকা পয়সা ম্যাচ করে না, যার কারণে ওনাদের সাথে হয় না। তো আসলে লিঙ্কডইন হচ্ছে আপনার হচ্ছে মেইন প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি রিমোট জবগুলো আপনি পাবেন। এটা হচ্ছে মেইন প্ল্যাটফর্ম। তো এই জন্য আপনাকে লিঙ্কডইনের প্রোফাইলটা আপনাকে সুন্দর করে সাজাতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড হচ্ছে আপনি যেখানে সাজাইছেন প্রোফাইলটা, আপনি খেয়াল রাখবেন, যেমন আপনি যদি বলি আমি এখানে সাজাইছি ওদের সাথে কি কি কাজ করতেছি, আমি শর্ট ফর্মে কয়েকটা কনটেক্সট আমি এখানে দিয়ে দিছি। যখন কোনো রিক্রুটার আমার আইডিটা ভিউ করে, তখন সে প্রথমত দেখে এই জিনিসগুলো তার জবের সাথে ম্যাচ করে কিনা। যদি 30 থেকে 40% ম্যাচ করে, সে আমাকে নাম দেয়। এটা হচ্ছে একদম মানে আপনাকে করা লাগবেই লিঙ্কডইনে। সেকেন্ড হচ্ছে আমি যখন ব্র্যাক আইডিতে ছিলাম, তখন ব্র্যাক আইডিতে ওদের যা যা কাজ করছি এগুলো আমি সুন্দর করে আমি এখানে বসায় রাখছি, ওয়ান কাইন্ড অফ সিভি। তো ওরা আসলে জব রিক্রুটার যারা সার্চ করে, তারা লিঙ্কডইন থেকে সার্চ করে পরে আপনার প্রোফাইলটা যদি হয়, আপনাকে ওরা জব অফার করবে। এটা হচ্ছে প্রথমত আপনার হচ্ছে লিঙ্কডইনেরটা আপনি যেভাবে হোক আপনার প্রোফাইলটা আপনি একদম লুক্রেটিভ একটা মডেল সেট করতে হবে। সেকেন্ড হচ্ছে কিছু পোর্টাল আছে, ওগুলোতে আমি গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে যে ঘাটি, যে টপ 5 রিমোট জব প্ল্যাটফর্ম, ওরা বললে ও আমাকে কিছু লিঙ্ক দিয়ে দে, ওই লিঙ্কগুলোতে ঢুকিয়ে ঢুকিয়ে আমি আমার সিভিটা আপলোড করে, আমার সিভিটা একদম ফুল স্ট্যান্ডার্ড ওয়েতে, আমি আমার এটা হচ্ছে একদম লাস্ট সিভি, এবং কি স্ট্যান্ডার্ড ওয়েতে সিভিটা রেডি করে আমি আমার মতো করে সিভি ব্যাংক হিসেবে প্রত্যেকটা পোর্টালে আপলোড করে রাখি, এবং কি অ্যালার্ট সেট করে রাখি, যে আসলে আপনার সিভির সাথে ম্যাচ করে এই ধরনের একটা ডিভিএ সার্কুলার
অমুক জায়গায় অমুক কোম্পানি অমুক দিনের ভিতরে ওরা জব পোস্ট করছে, তখন আমি মেল থেকে সাথে সাথে ঢুকে আমি ওখান থেকে অ্যাপ্লাই করে দিই। এভাবে আমি অ্যাপ্লাই করতে করতে অনেকগুলো অ্যাপ্লাই করছি। মনে হয় লাস্ট 2 বছর আমি অ্যাপ্লাই করছি কম না হলে 200 থেকে 250 এর ভিতর থেকে আমার 3টা আসছে ডাক। একটা হচ্ছে এস্তোনিয়া, ওইটা আমি ফাইনাল রাউন্ডে গেছিলাম। আর একটা হচ্ছে নেদারল্যান্ড, আর একটা হচ্ছে ব্যাংকক। আমি টোটাল লাস্ট 3 বছর 300 টাকা, কিন্তু ধৈর্য রাখতে হবে এখানে। সবচাইতে বড় একটা বিষয় হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য হারা হলে হবে না যে আমি আজকে অ্যাপ্লাই করছি 5-7টা 10টা, কালকে আসলে কাল আমি বসে থাকবো না। এটা করা যাবে না, এটা আপনাকে কন্টিনিউস লেগে থাকতে হবে। যেটা আমি লেগে ছিলাম এবং কি কিছু পাইছি আলহামদুলিল্লাহ, আপনি আপনার মতো করে আপনি নিতে পারবেন। তো এটা গেল রিমোট জব পোর্টাল। সেকেন্ড হচ্ছে সোশ্যাল কমিউনিটি। যেমন আমি বিশ্বাস করি আমার লিঙ্কডইনে কমিউনিটিটা খুবই স্ট্রং। স্ট্রং বলতে কেমন, আপনি যখন একটা কোম্পানিতে আছেন তখন এখানে আপনার রিলেটেড কো ওয়ার্কাররা আছে, ওনাদের সাথে আরো রিলেটেড কো ওয়ার্কাররা আছে, ওনাদের সাথে আপনি গ্যাদারিং করবেন, পোস্ট দিবেন। তারপরে কিছু মাঝে মধ্যে ট্রেনিং করলে ওই ট্রেনিং এর পোস্ট গুলো দিবেন। দিলেই হয় কি, ট্রেনিং এর পোস্ট গুলো দিলে অনেকেই আপনার ভিউ টু প্রোফাইলটা ভিউ করে যে আহার এই লোক তো দেখতেছে খুব সুন্দর একটা ট্রেনিং করছে এবং কি উনি সার্টিফিকেশন নিছে, দেখে ওনার প্রোফাইলটা একটু ভিউ করে দেখি, এরকম অনেকে আছে। এরপরে হচ্ছে আপনি যদি তখন একটা টেকনিক্যাল এসওপি তৈরি করে আপনি সুন্দরভাবে সাজায় গুছিয়ে এসওপিটা যদি শেয়ার করেন সবার সাথে, তখন হয়তো মানুষজন উপকারিত হয় আপনার প্রোফাইলটা দেখে এবং কি আপনারটা মাথায় রাখে না, আচ্ছা ও মুখ, ওনার প্রোফাইলটা দেখছি উনি এই টাইপের স্কিল সেট এবং ওনার একটা এসওপি খুব সুন্দর, তাহলে কোনো জব টব বা কোনো থাকলে প্রথমত আপনাকে নক দিবে। এটা হচ্ছে আরেকটা মেইন ইম্পর্টেন্ট সোশ্যাল কমিউনিটি। তারপর আরেকটা হচ্ছে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। আপনি যে ইউনিভার্সিটি যে কলেজ থেকে পড়ছেন ওখানে আপনার সাথে ফ্রেন্ডরা তো অবশ্যই আছে, আপনি তো একা পড়েন নাই, আপনার সাথে হয়তো আপনার ব্যাচে 30-40-50 জন ছিল। সবাই তো আর ডিগ্রি হয় নাই, কেউ সিস্টেমে গেছে, কেউ ডাটাবেজে গেছে, কেউ নেটওয়ার্কে গেছে, কেউ অন্যান্য ট্রাকে চলে গেছে। তো এর ভিতরে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ করে যে আমার একটা ফ্রেন্ড জানে না আমি কি কাজ করি। যদি জানাতে পারেন আমার একটা ফ্রেন্ডকে যে আপনার খুবই ক্লোজ ফ্রেন্ড, আপনার বেচমেট, আপনার কলেজ মেট যেই হোক, যে আমি অমুক জায়গায় কাজ করি, মমিন আমি বিকাশে কাজ করি অ্যাজ এ ডিভি হিসেবে। তখন দেখা যাচ্ছে আপনার একটা ফ্রেন্ড ইউএস এর কোনো একটা ভালো জায়গায় কাজ করে, তখন আমি বলে যে আচ্ছা মমিন ভাই তো কাজ করে অমুক জায়গায়, তাহলে ওনারে দেখি আমি নক দিই। তখন দেখা যাচ্ছে আপনার ব্যাটে বলে মিলে গেলে তখন আপনি সরাসরি জব পেয়ে গেলেন। তখন এই টাইপের আপনার একটা কমিউনিকেশন মোস্ট ইম্পর্টেন্ট, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। তারপর হচ্ছে একটা সিভি ব্যাগ। আপনাকে অবশ্যই লিঙ্কডইনে যখন একটা জব অ্যাপ্লাই করবেন তখন আপনাকে লিঙ্কডইনের থ্রুতে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে একটা অপশন আছে আপনার সিভিটা, এই পিডিএফ ফরম্যাটের সিভিটা, এই পিডিএফটা আপনি সুন্দর করে ওখানে আপলোড করে রাখতে পারবেন। এবং কি আপলোড করার পরে যখন আপনি একটা জব দেখবেন, জব বলতে এই টাইপের জব দেখবেন, তখন দেখবেন যে আপনার এই একটা মিনিট, আমার এখানে জব কিছু সার্চ করা সার্চ দেওয়া আছে, ওখানে দিলে সরাসরি চলে আসে। যখন আপনি দেখবেন যেমন এই জবটা ইজি অ্যাপ্লাই, ইজি অ্যাপ্লাই দিলে আপনি নেক্সট দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন। তারপর আপনার আমার এখানে এই আমার প্রোফাইলটা পিডিএফটা এখানে আপলোড করা আছে। তো এই রিজিউমিটা আপনি রেডি করবেন, সুন্দরভাবে রিজিউমিটা আপলোড করবেন, করে এখানে আপনি এটা সিলেক্ট করে নেক্সট দিলে আপনার রিভিউ দিবেন, সরাসরি সে চলে যাবে। এখানে যদি আপনি ইয়েস নো দিয়ে দিলেন আপনি, এবার আপনি সাবমিট অ্যাপ্লিকেশন, তাহলে আমার এখানে এই সিভিটা দেয়া আছে এবং কি আমি কি অ্যাপ্লাই করতেছি, আমার এখানে যা যা চাইছি ইজি অ্যাপ্লিকেশন করেছি। আপনি এভাবে অনেক করতে হবে। আচ্ছা গেল এটা। তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার মোস্ট পপুলার সাইট, আপনারা আরো দেখে নিবেন, আরো ভালো ভালো সাইট আছে আশা করি ইন্টারনেট আপনারা পাবেন। আর এগুলো হচ্ছে আমি এগুলা সচরাচর এগুলাতে আমি মাঝে মধ্যে ডুমে দেখি এবং কি এগুলাতে মাঝে মধ্যে ঘোরাঘুরি করি যে আসলে দেখি আমার সাথে কিছু মেলে কিনা। তো এটা হচ্ছে আপনার রিমোট জব ফাইন্ডিং। আর সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটার জন্য আপনি কি জানেন না জানেন আমি আবারও আপনাদের একটু রিপিট করতেছি, আপনার লিঙ্কডইন প্রোফাইলটা আপনার অবশ্যই মাস্ট। লিঙ্কডইন প্রোফাইলটা যদি আপনি সবকিছু ঠিকঠাক ভাবে বসাইতে পারেন, এখান থেকে আপনি রিমোট জব পাওয়া একবার ইজি, এটা কোনো বিগ ডিল না। আচ্ছা, সেকেন্ড হচ্ছে একটু পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়ারা? নাজমুল ভাই মনে না না কন্টিনিউ করেন। এখন না পর্যন্ত না অনেক ভাই, কথা। চালিয়ে যান, কন্টিনিউ করুন। ওকে, হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ। তো আমরা তাহলে বুঝতে পারছি যে আমরা জবটা আগে কিভাবে খুঁজবো এবং কি ওয়েতে খুঁজবো। তারপরে আমরা চলে যাব সেকেন্ড অপশনে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হচ্ছে আপনার একটা জব পাওয়ার জন্য আপনি নট অনলি রিমোট, আপনি যেখানেই যান, বাংলাদেশ বলেন,
দেশের বাইরে বলেন, যেখানেই বলেন, আপনাকে অবশ্যই একটা এমপ্লয়ার সেন্ট্রিক গ্লোবাল রেজিউমি প্রিপারেশন করা লাগবে রিমোটের জন্য। আর আপনি যদি বাংলাদেশে থাকেন, সেক্ষেত্রে আপনাকে গ্লোবাল রেজিউমি না হইলেও আপনি যেটা জানেন, আমি জানি না, হোয়াট এভার ইট ইজ, আপনি যেটাই জানেন সুন্দর করে সাজায় গোছায় আপনি আপনার সিভিতে উঠাবেন। যেমন আমি আমার সিভিটা প্রথমে স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, জাস্ট আমার এটা ভুল হইতে পারে, আমি আমার এথ্রোতে আমার এখানে কারেকশন যদি লাগলে সবাই বলবেন। আমি আসলে এই ফরম্যাটে আমি আমার মতো করে আমি সাজাইছি। এটা হচ্ছে আপনার এখানে হাবিজাবি কোনো কিছু না দিয়ে আপনি বেসিক জিনিসগুলো আপনার ক্যারিয়ার অবজেক্টে বসাই দিবেন। বেসিক জিনিসগুলা, যে আমি ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর 15 বছর কাজ করছি, 8 বছর স্পেশালাইজ ফিনালাইজ এন্ড টেকনোলজি অ্যাক্রস পোস্টগ্রেস মাইসিকিউএল এমএসএসকিউএল ক্লাউড প্ল্যাটফর্ম, এইভাবে ছোট্ট করে দিয়ে দিবে, শেষ। এরপরে আপনি কি চাচ্ছেন, টেকনিক্যাল লিড, সিনিয়র ডাইরেক্টর, আপনার রোলগুলো ছোট্ট করে বলবেন। বলার পরে আপনি কি টাইপের সাপোর্টগুলো দিবেন। হাই অ্যাভেলেবিলিটি, আপনি আর্কিটেকচার, ডাটাবেস পারফরমেন্স টিউনিং, ক্লাউড ডেপ্লয়মেন্ট, অটোমেশন, ডাটাবেস ম্যানেজমেন্ট, মিশন ক্রিটিক্যাল, এগুলো হচ্ছে আপনি জানেন। সেকেন্ড হচ্ছে কমপ্লায়েন্স বেস, যেমন এটা আপনি জানেন ইনসিডেন্ট ম্যানেজ করার জন্য। আসলে যখন রিমোট জবগুলো আপনারা যখন ইয়ে করবেন, ওরা আসলে বাইরের কোম্পানিগুলো অনেক কমপ্লায়েন্স মেনটেন করে। লাইক হচ্ছে আপনার একটা সিস্টেমে যদি কোনো কারণে ইনসিডেন্ট হয়, আমরা বাংলাদেশে হয়তো বা ফেলে দিল, আচ্ছা ঠিক আছে, ইনসিডেন্ট হয়েছে, আমরা ইন্টারনাল টিমরা বসে ইনসিডেন্টটা মিনিমাইজ করছি, কোনো ইয়ে করছি। কিন্তু বাট আপনি যখন গ্লোবালি কোনো জায়গায় ইয়ে করবেন, অবশ্যই আপনাকে এই জিনিসটার ভালো একটা নলেজ থাকতে হবে, ইনসিডেন্ট কিংবা ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। একটা লাইভ সার্ভার প্রোডাকশন সিস্টেমে যদি কোনো ধরনের ইনসিডেন্ট হয়, ইনসিডেন্ট ম্যানেজমেন্টের জন্য আপনাকে বেসিক লেভেলের আইডিয়া জানতে হবে, নট ইন ডেপথ লেভেল। তারপর হচ্ছে আপনি আপনার টেকনিক্যাল গুলা, এসওপি, এমওপি, রানবুক, এগুলো আপনি আপনার মতো করে মেনটেন করেন, ক্যারিয়ার অবজেক্ট দেখাই দিবেন। তারপর হচ্ছে প্রোডাকশন সিস্টেমে আমরা সবাই জানি কিছু চেঞ্জ আসলে এগুলোর আমরা ধুপধাপ করে দিতে পারি না। এজ এ ফিনান্সিয়াল অর্গানাইজেশন যেগুলো, এগুলো খুবই স্ট্রিক্টলি মেনটেন করে যে আমি কি চেঞ্জ দিচ্ছি, কি ইয়েদা দিচ্ছি। এগুলো যদি ইমার্জেন্সি হয়, ইমার্জেন্সি আরএফসি, ইসিআর, ইমার্জেন্সি সিআর, চেঞ্জ রিকোয়েস্ট প্রসেস, এই টাইপের জিনিসপত্রগুলো আপনি ক্যারিয়ার অবজেক্টে ছোট্ট করে আপনি এখানে সিভিতে আপনি বসাই দিবেন। তাইলে আপনার একটা পার্ট চলে গেল। এই পার্টটা হচ্ছে আপনার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট সিভি তৈরির ক্ষেত্রে, প্রফেশনাল সামারি। তারপরে এরপর আসে হচ্ছে কোর স্কিল। কোর স্কিল বলতে আপনি কি, ধরেন আমি পোস্টগ্রেস জানি। এখন পোস্টগ্রেস জানি বলতে পোস্টগ্রেস তো আমি ইনস্টল দিলাম, কনফিগার করলাম, সার্ভারে ছেড়ে দিলাম না। পোস্টগ্রেসের সাথে অনেক কিছু রিলেট আছে। যেমন পোস্টগ্রেসের এখন বর্তমানে ক্লাউডের খুব পপুলার ম্যানেজমেন্ট আছে। আপনি ক্লাউডের পোস্টগ্রেসের কি কি জানেন, ক্লাউডের ছোট ছোট পোর্শনে আপনি এখানে বসাই দিলেন। লাইক হচ্ছে আপনারা, আমি দেখেন আমি আমার সিভিতে বসাইছি, যেটা আমি পোস্টগ্রেসের যাই জানি আমি এখানে ছোট্ট করে বসাই দিচ্ছি। দেখেন, ক্রস প্ল্যাটফর্ম ডাটাবেস মাইগ্রেশন ইউজিং এসকিউএল ইএফএস টুল, এটা হচ্ছে মাইগ্রেশনের জন্য বসাই দিচ্ছি। আর হচ্ছে গুগল ক্লাউড এসকিউএল অলরেডি ম্যানেজমেন্ট, ডেপ্লয়মেন্ট, কনফিগার, ব্যাকআপ, তারপর গুগল ডাটাবেস ফান্ডামেন্টাল, ডিসিপি, ডাটা ক্লাউড প্ল্যাটফর্ম, এগুলো আমি ব্যাকআপ তারপর হচ্ছে পারফরমেন্স টিম, এগুলো আমি পোস্টগ্রেসে জানি। এবং কি আমি এটা ক্লাউড প্লাস অনপ্রিম দুইটাতে জানি। তারপরে এখানে ছোট্ট করে আপনি পোস্টগ্রেসে যেটাই জানেন, ওইটা সরি ভাই একটা মিনিট, ক্লাউড এসকিউএল, এডব্লিউএস ক্লাউড এসকিউএল, দেখেন এখানে আপনি পোস্টগ্রেস জানেন, এখন আপনি আরডিএস জানেন না, তখন আপনাকে একটা বাইন্ডিং হয়। তখন আপনি পোস্টগ্রেস জানেন, আরডিএস সেম জিনিস, শুধু ক্লাউডে একটু ডিফারেন্স আছে। এই জিনিসগুলো ধরে ফেলতে পারলে আপনি যদি সিভিতে বসাতে পারেন, তখন অনপ্রিম প্লাস ক্লাউড দুইটাই আপনি আপনার কথা। তারপরে আমি আরেকটা কথা বলে রাখি, আমরা বাংলাদেশ যেমন লিগাসি সিস্টেমে চলতেছে, লিগাসি সিস্টেমে যে ডাটাবেস ম্যানেজ করতেছে, লিগাসি সিস্টেমে ডাটাবেস সার্ভার গুলো ম্যানেজ করতেছে, আসলে ওয়ার্ল্ড কিন্তু লিগাসি সিস্টেমে নাই। ওয়ার্ল্ড লিগাসি সিস্টেম থেকে অনেক আগে বের হয়ে গেছে। পুরো ওয়ার্ল্ড এখন চলতেছে ক্লাউড বেসড। আমি লাস্টে আমি এখানে যেখানে 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 কাজ করছি, ওরা হচ্ছে মাল্টি ক্লাউড নিয়ে কাজ করে। জিসিপি, আজুর, এডব্লিউএস, গুগল, সবগুলো ক্লাউডে কাজ করি, কারণ আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্ট, ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়ন, যার কারণে ওরা সব ধরনের ক্লাউড ইউজ করে। তো আমরা একমাত্র বাংলাদেশে এখনো পিছিয়ে আছি, যেটা লিগাসি মোডে অপারেট করতেছি, সার্ভার, ডাটাবেস সবকিছু। তো এই টাইপের প্রশ্নগুলো আপনি যাই জানেন, আপনি একদম কোর স্কিল গুলো আপনি এখানে সুন্দর করে বলে দেবেন। আরডিএস জানি, অরোরা আরডিএস, এস3, আমি বাকেট নিয়ে কিছু কাজ করছি, বিপিসি, ভার্চুয়াল প্রাইভেট কমিউনিকেশন নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছি, ক্লাউড ওয়াচ, আমি ক্লাউডের যে মনিটরিং সিস্টেম ওই টুলটা নিয়ে কাজ করতেছি। তারপর আমরা জানি যে পোস্টগ্রেসের বা ডাটাবেস সিস্টেমের কিছু কনফিগারেশন ফাইল থাকে, যেমন postgres.conf ফাইলে আপনি আপনার প্যারামিটার গুলো থাকে, ওগুলো আপনি ক্লাউডে প্যারামিটার গ্রুপে থাকে, ওগুলো থেকে আপনার ল্যাম্বডা দিয়ে আপনি একটা ফাংশন দিয়ে ডেপ্লয় করবেন, অটোমেশন করবেন। এই টাইপের ছোট ছোট জিনিসগুলো আপনি এখানে বুঝাই দিবেন, যাতে এমপ্লয়ার এক পলক চোখ ফেললে বুঝতে পারে যে আপনি মোটামুটি স্কিল আছেন অনপ্রিম প্লাস ক্লাউডে। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই কোর স্কিলে আপনাকে দেখতে হবে। তারপরে আরো কিছু আছে, পয়েন্ট ইন টাইম রিকভারি, রেপ্লিকেশন, হাইব্রিড রেপ্লিকেশন, ক্রস প্ল্যাটফর্ম রেপ্লিকেশন, ক্রস রিজিয়ন প্ল্যাটফর্ম রেপ্লিকেশন, এই টাইপের অ্যাপ্লিকেশন গুলো আপনি আপনার সিভিতে সুন্দর করে সাজাতে হবে। যেমন
আপনি যখন যে দিবেন এখানে কি কাজ করতেছেন, এখানে আমি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, আমি সোজা বলে দিচ্ছি আমি হাই অ্যাভেলেবিলিটি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতেছি, কোনো কথা নাই, একদম ডিরেক্টলি। তারপর আমি ব্যাকআপ নিয়ে কাজ করতেছি, ডিজাস্টার রিকভারিতে আমি এই টাইপের পয়েন্ট ইন টাইমে এনি পয়েন্ট ইন টাইমে রিকভারি আমি ডাটাবেসটা রিস্টোর করতে পারবো। তারপর হচ্ছে আমার অটোমেশন টুলস গিটহাবে সিআইসিডি দিয়ে আমি আমার ইনফ্রাস্ট্রাকচার এজ এ কোড, যেটা টেরাফর্মের কোড গুলা, এগুলা বেজ ডিভি হিসেবে আমরা যতটুকু জানার দরকার অতটুকু জেনে আমরা কমিট পুশ পুল দিয়ে আমরা মার্চ করে আমরা ডেভেলপমেন্ট করতে পারবো। এই টাইপের বিষয়গুলো আপনি এখানে সুন্দর করে একটু করে স্কিল দিবেন। তারপর আসে হার্ড স্কিল। হার্ড স্কিল তো বললাম, হার্ড স্কিল বলতে আপনার ডাটাবেসের কিছু কমপ্লায়েন্স সিকিউরিটি থাকে, এনক্রিপশন থাকে। আমরা সবাই জানি যে একটা ডাটাবেস সিস্টেমকে আপনাকে অ্যাজ এ ডিভি আপনাকে সুরক্ষা দিতে হবে। তো ওই সুরক্ষাগুলো কোন কোন জায়গা থেকে আপনি দিবেন? নেটওয়ার্ক লেয়ার হতে পারে, সিস্টেম লেয়ার হতে পারে, ডাটাবেস লেয়ার হতে পারে, তারপর আরো অনেকগুলো লেয়ার হতে পারে। এই লেয়ার গুলো আপনি বেসিক যতটুকু জানেন আপনি অতটুকু হার্ড স্কিলে আপনি এটা দিয়ে আপনার সিভিটা খুব সুন্দরভাবে রাইট করে ফেলবেন। সেক্ষেত্রে আপনাকে এমপ্লয়ার যাতে দেখে বুঝতে পারে যে না আপনি হার্ড স্কিল আপনার আছে এজ এ ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, পাশাপাশি আপনি ডাটাবেসটা কমপ্লায়েন্স, তারপর নন কমপ্লায়েন্স, এনক্রিপশন, নন এনক্রিপশন, ব্যাকআপ, রিস্টোর এবং সিকিউরিটি, কোন কোন লেয়ারে আপনার প্রোটেকশন, তারপরে নেটওয়ার্ক লেয়ারে কিছু বেসিক প্রোটেকশন, এই টাইপের এগুলো আপনি হার্ড স্কিল দিয়ে দিবেন। আর একটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সফট স্কিল, কমিউনিকেশন, প্রবলেম সলভিং, ক্রস টিম কোলাবোরেশন। এই জিনিসটা হচ্ছে আপনি যখন একটা রিমোট জবের জন্য অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে আপনার হচ্ছে মানে একদম ম্যান্ডেটরি, এটাতে কোনো কনসিডারেশন নাই। এখন আপনি প্রথম কথা কমিউনিকেশন আর প্রবলেম সলভিং আর ক্রস টিম কোলাবোরেশন, এই তিনটা যদি না জানেন আপনি রিমোট জবে 2 দিনও টিকতে পারবেন না, মানে নট এ সিঙ্গেল ডে। এটা হচ্ছে কেন বলতেছি আপনারা মাইন্ড করেন না, এটা সবাই এখন বর্তমানে ওয়ার্ল্ড, বাংলাদেশেও এখানে অনেকে প্র্যাকটিস করে যে কমিউনিকেশনটা। আমরা যদিও বাংলাদেশি বাংলা ভাষী, বাট আপনার কর্পোরেট লেভেলে দেখবেন আপনার মোস্ট অফ দা কেসেস ওরা 30% ওরা মানে ইংলিশে কমিউনিকেশনটা ওরা প্রিফার করে। এর ভিতরে মেইল আছে, তারপরে টিমস আছে, তারপরে স্কাইপ আছে, আর স্ল্যাক আছে। স্ল্যাকের কমিউনিকেশনটা আবার খুবই খুবই ডেঞ্জারাস, ওখানে ভেরি স্পেসিফিক কমিউনিকেশন স্ল্যাকের। তো এই টাইপের কমিউনিকেশন হচ্ছে মাস্ট। আর কমিউনিকেশন জন্য আমরা সবাই কম বেশি ইংলিশ জানি না জানি। আর এর ভিতরে কমিউনিকেশনটা আমি যেটা করছি সেটা হচ্ছে আমি অনেক ইংলিশ মুভি দেখি সাবটাইটেল সহ। তো আমি পলিটেকনিক থেকে যখন পড়াশোনা করছি আমাদের ইংলিশের লেভেলটা 0% ছিল না। মানে টু বি অনেস্ট, আমরা যখন পলিটেকনিক থেকে বেরোছি 2009, তখন 2013 পর্যন্ত আমরা ইংলিশের যে কমিউনিকেশনের যে বেসিক লেভেল ওটুকু জানতাম না। তারপরে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করার জন্য না দরকার এই কমিউনিকেশনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি আমাকে নেক্সট ওয়ার্ল্ডে কোনো একটা কিছু যদি পেতে হয়, তখন সেক্ষেত্রে আমরা নিউজ পেপার পড়তাম তখনকার সময়, ডেইলি স্টার, তারপরে এগুলা এত মুভি টুভি তখন এত পপুলার ছিল না। এর ভিতরে আমরা এখন তো নেটফ্লিক্স আছে, তারপরে আরো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আছে, এগুলোতে আপনার যখন আপনি একটা মুভি দেখবেন বুঝতেছেন নিচে সাবটাইটেল আসবে, ওইটা দেখে আসলে আমি কমিউনিকেশনটা অনেক 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 গ্রো করছি, মানে এটা আনবিলিভেবল এটা। তো এটা হচ্ছে একটা মিস্ট্রি মেজার। তারপর হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং আমরা যেহেতু সবাই টেকনিক্যালি, আমাদের ব্যাকগ্রাউন্ড সিএসসি, আমরা সবাই জানি কিভাবে একটা প্রবলেম আসলে আমরা কিভাবে এটারে সলভ করবো এবং এটারে কিভাবে অ্যাকশন নিব, এগুলো আমরা সবাই জানি। তারপর হচ্ছে ক্রস টিম কোলাবোরেশন। ক্রস টিম কোলাবোরেশন মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। আপনার কাজ করতেছে যে ডিবিএ, আপনার সাথে সাপোর্টেড আরো কিছু টিম আছে, নেটওয়ার্ক টিম আছে, সিস্টেম টিম আছে, ডেভঅপস টিম আছে, ওদের সাথে যে ক্রস টিম কোলাবোরেশন এটা আপনার স্ট্রং থাকতে হবে। এই দুই তিনটা জিনিস যদি না থাকে আপনি কোনো জায়গায় না, শুধু রিমোট না, বাংলাদেশে আপনি টিকতে কষ্ট হয়ে যাবে। যার কারণে সিভিতে সফট স্কিল গুলো আপনার ওইভাবে ইয়ে করবেন। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে ফাইনাল, আপনি এগুলো আপনি জানেন, এরপরে আপনি এগুলোর পার্সপেক্টিভ আপনি কি কি করছেন এই পর্যন্ত। ধরেন আপনি, আমার লাস্ট 15 বছরের ক্যারিয়ারে আমি একটা প্রজেক্টও করি নাই, সেপরে আমি বলতে পারবো না যে আপনার পুরো ক্যারিয়ারে আপনি কয়টা প্রজেক্ট করছেন। আমি আমার পুরো ক্যারিয়ারে আমি যে প্রজেক্ট গুলো করছি আমি সুন্দর করে এখানে সাজায় গোছায় আমি এখানে রেখে দিছি যে আমার এই প্রজেক্ট গুলো আমি আমার দ্বারা করছি এবং এটাতে আমার কন্ট্রিবিউশন ছিল 50+। 50+, যেহেতু আমাদের একটা ডিবিএ টিম ওয়ার্ক 50+। এই প্রজেক্ট গুলো আপনি বলবেন, যেমন আমি ব্র্যাকের একটা ইআরপি, ওইটাতে প্রথম আমার ফার্স্ট লার্জ লেভেল একটা ইআরপি মাইগ্রেশন প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন গো লাইভ ডিক্লেয়ার করার পর আমি ওখানে কাজ করছি 3.5 বছর ব্র্যাক আইডিতে। ওইটা এসবিআই ক্লাউড, যদি ব্র্যাকে কেউ কাজ করে থাকেন হয়তো আমার নামটা চিনবেন, এসবিআই ক্লাউড, এটা ভার্সন 2 তে আমি কাজ করছি। তো ওইটা 2 টেরাবাইট ডাটাবেস আমরা তখন এমএস এসকিউএল সার্ভার থেকে পোস্টগ্রেসকিউএল এ আমরা মাইগ্রেশন করে দিয়ে আসছি। ইভেন কি আমরা অ্যাপ্লিকেশনটারে গো লাইভ ডিক্লেয়ার করে দিয়ে আসছি, এটাতে আমি একদম ফুল 60 থেকে 70% আমার কন্ট্রিবিউশন ছিল। তারপর হচ্ছে আমি ব্র্যাক বাংলাদেশ মাইক্রো ফিন্যান্সের প্রজেক্ট ওইটাও করে দিয়ে আসছি। তারপরে ব্র্যাক ইউনিভার্সিটি একটা প্রজেক্ট ছিল একাডেমিয়া। ব্র্যাক ইউনিভার্সিটি যদি কেউ কখনো রেজিস্ট্রেশন বা ইয়ে করে থাকে, ওদের একটা নিজস্ব ইন্টারনাল অ্যাপ্লিকেশন আছে একাডেমিয়া, ওইটার ব্যাকএন্ডে যে ডাটাবেস ছিল ওইটার ক্লাস্টারিং, মিররিং সবকিছু আমি করে দিয়েছি, যেটার অ্যাপ্লিকেশন বলি আর কি। আর পারফরমেন্স টিউন শুধু ডেভেলপমেন্ট এভরিথিং। তো এই টাইপের কি কি প্রজেক্ট আপনি করছেন
তারপরে মাদ্রাজে থাকা অবস্থায় বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্স, ফিলিপাইন ন্যাশনাল আইডি প্রজেক্ট, এই দুইটা মাদ্রাজে থাকার পর করছি। টেলিনর গ্রামীণফোনে থাকার সময় এই জিনিসগুলো করছি। তারপরে লাস্টে আমি এসএসএল ওয়ারলেসে একটা পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করে দিয়েছি, যেটা আমার হাতে। যদি এসএসএল ওয়ারলেস কেউ থাকে তাকে তাহলে হয়তো বা দেখতে পাবেন। তারপরে লাস্টলি আমি এখানে করছি হচ্ছে একটা হাই পারফরমেন্স ক্লাস্টার পেমেন্টোলজিতে। এটা হচ্ছে মাল্টি রিজিয়ন ক্লাস্টার। এটা আমার নিজের হাতে করা। এটা হচ্ছে হংকং এর একটা ব্যাংক আছে, আপনারা দেখবেন মক্স ব্যাংক। এটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটা সিস্টার কনসার্ন। মক্স ব্যাংক এটা সবচেয়ে বড় একটা ব্যাংক। তো ওদের এটা আমি আমার এটা অ্যাসাইনমেন্ট ছিল। আমার এখানে প্রথমে আমি জয়েন করার পর আমার এই অ্যাসাইনমেন্ট ছিল, আমি ওদের এই ক্লাস্টারটা ডেপ্লয় করে দিছি। এটার মডেলটি ছিল হচ্ছে ওদের ডিসিডি এর কনসেপ্ট থাকবে, এবং কি ডিসিডি এর পরে ওদের সম্ভবত ডিসিতে সিঙ্ক, পটেনশিয়াল সিঙ্ক থাকতে হবে, আর ডি এর থাকতে হবে ক্যাসকেডিং সিঙ্ক। এটা ওদের একটা ছিল, রিকোয়ারমেন্ট ছিল। তো এটা আমি করে দিয়ে আসছি। আমাদের ডিসি ছিল ফ্রাঙ্কফুর্টে জার্মানিতে, আর ডি এর ছিল সাউথ আফ্রিকা জোহান্সবার্গ সাইডে। তো এই দুইটা জিনিস আমি নিয়ে যাবেন। তো এই টাইপের প্রজেক্ট যে প্রজেক্টগুলো আপনি করছেন, এখানে সুন্দর করে প্রজেক্টগুলো বলবেন, তাহলে বুঝতে পারছেন আপনার সিভিতে এই জিনিসগুলো কত ম্যান্ডেটরি, এবং কি এটা হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনার একটা জব পাওয়ার ক্ষেত্রে। রিমোট বলেন, দেশের তো বলেন, তারপর রিমোটের যে ক্ষেত্রে এই জিনিসগুলো আপনার ম্যান্ডেটরি মানতে হবে। এটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট গ্লোবাল রেজিউম প্রিপারেশন আপনি করতেই হবে। তো সিভি এই পোর্শনে আপনাদের কারো কিছু বলার থাকলে একটু বলতে পারেন, কোনো কিছু জানার বা কোনো প্রশ্ন থাকলে। নাই মনে হয় কারো। আচ্ছা, তাহলে প্রশ্ন নাই, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এরপরে আমি অলরেডি এটা আপনাদের সাথে আলোচনা করে ফেলছি কথায় কথায়। এটা হচ্ছে আমরা রিমোট জব অ্যাপ্লাই ক্ষেত্রে লিঙ্কডইনটা সবচেয়ে বেস্ট ওয়ে আপনার রিমোট জবটা অ্যাপ্লাই করার জন্য। সেক্ষেত্রে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। আপনি যেটাই জানেন আপনি আপনার হেডারে সুন্দর করে আপনি উল্লেখ করে দিবেন আপনি যেটাই জানেন। তখন একটা এমপ্লয়ার যখন আপনাকে সার্চ দিবে, সার্চ দেওয়ার ক্ষেত্রে সে ওই কনটেক্সটের কিছু পাইলে আপনাকে সরাসরি আপনি ওই সার্চের প্রথম পাতায় চলে যাবেন, এবং ওখান থেকে আপনাকে নক দিবে। এটা একটা বিষয় আমি দেখছি। তারপর হচ্ছে আপনার হচ্ছে সার্টিফিকেশন গুলো, আপনি যে যে সার্টিফিকেশন গুলো আছে সুন্দর করে আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যেমন যদি থাকতে পারে আপনার, যেমন আমার এখানে সার্টিফিকেশন গুলো আমি সুন্দর করে এখানে বসাই দিছি। আমার ওসিপি করা ছিল, আরএসসি করা আছে, এগুলো এখানে সুন্দর করে বসাই দিবেন। তারপরে আমি লাস্টে এডব্লিউএস সার্টিফিকেট সলিউশন করছি। তারপরে গুগলে লাস্ট আমি পেমেন্টোলজিতে ওরা আমাকে একটা ট্রেনিং করাইছে, পোস্টগ্রেস অনলাইনডিবিতে ডেপ্লয়মেন্ট, এবং এটা কিভাবে করে এই সার্টিফিকেশন গুলো আপনারা সুন্দর করে একটা সেকশন আছে লাইসেন্স এন্ড সার্টিফিকেশন, এখানে এটা দিয়ে দিবেন। এটাও কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয়, এবং এটা অনেক জব পাওয়ার কাছে অনেক হেল্প করে আপনাকে। তো সার্টিফিকেশন গেল, তারপরে আপনাকে জেডিতে দিতে হবে এক্সপিরিয়েন্স জেডি। তারপরে রিজিউমিতে আপনি আপলোড করে, আমি তো দেখাইলামই আপনাদেরকে তখন কিভাবে রিজিউমিটা আপনি এখানে আপলোড করবেন একটা জব অ্যাপ্লাই করে ক্ষেত্রে। তো আশা করি আপনারা মনে হয় তখনই বুঝতে পারছেন। আর এরপর হচ্ছে রিমোট জাস্ট সার্চ এন্ড অ্যালার্ট। এটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস। এখন আপনি জব সার্চ করবেন, কি জব সার্চ করবেন, এটা তো একটা বিষয়। আমি ধরে নিলাম আপনি পোস্টগ্রেস জানেন, জব একটা সেকশন আছে, এখানে যে আপনি অ্যালার্ট গুলো সেট করবেন। অ্যালার্ট গুলো সেট করলে আপনি দেখবেন আমি এখানে অ্যালার্ট গুলো সেট করে রাখছি ইউরোপিয়ান ইউনিয়ন জব অ্যালার্ট। অ্যালার্ট অন দেয়া আছে আমার, যখনই ওর ইয়ে হয় আমার মেইলে সরাসরি চলে আসে অ্যালার্ট। এই সার্চটা আপনি এখানে দিয়ে রাখবেন, আর এগুলো ঘাটতে থাকবেন। ঘাইটা আপনি এখানে দেখবেন যে আসলে আপনার সাথে ম্যাচ করে কি জিনিস। আমি মূল দেখি হচ্ছে জব ডেসক্রিপশনটা। এখান থেকে যদি আমার সাথে 40% ম্যাচ করে, আমি সাথে সাথে অ্যাপ্লাই করে দিই। 40% যদি অ্যাপ্লাই করে, আর 40% উপরে তো কোনো কথা নাই, একদম সাথে সাথে অ্যাপ্লাই। তো এই টাইপের এই জবগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এবং আমি আশা করি প্রথম অবস্থা হয়তো বা বোর লাগবে, বাট করতে করতে একসময় দেখবেন আপনার সাথে যদি ম্যাচ হয়ে যায়, ওরাকলের আপনি স্পেশালিস্ট, ওরাকলের হিউজ আছে, মাইসিকুলের হিউজ আছে, পোস্টগ্রেসেরও হিউজ আছে, ক্লাউড তো আছেই। আর এখন বর্তমানে পুরা লিঙ্কডইনে আপনি যাই দেখবেন সব ম্যাক্সিমাম ক্লাউডের, প্রায় অলমোস্ট বলতে গেলে 50% ক্লাউডের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটিভ জবগুলা। তো আপনাকে এটাই করতে হবে। এরপর হচ্ছে প্রফেশনালিজম, কমিউনিটি এঙ্গেজমেন্ট। এটা তো বললামই, আপনার যত বেশি কমিউনিটি হবে, যত বেশি আপনি আপনার গ্যাদারিং করবেন, আপনার লিঙ্কডইনে আপনি আপনার এসওপি ওপি গুলো আপনি শেয়ার করবেন, সেক্ষেত্রে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, প্রফেশনালিজম আপনি পারবেন। এটা হচ্ছে আপনার রিমোট জব অ্যাপ্লাইয়ের জন্য আপনার লিঙ্কডইনের একদম মানে কি বলে এটা ম্যান্ডেটরি। এই জিনিসগুলো আপনি করলে আশা করি আপনি কিছু পেতে পারেন। সেকেন্ড হচ্ছে এসেনশিয়াল স্কিল ফর রিমোট ডিবিএস। এইটা হচ্ছে মূল ইম্পর্টেন্ট আরেকটা ইস্যু। সেটা হচ্ছে ধরেন আমি ওরাকল জানি, এখন ওরাকল জানা মানে তো হচ্ছে বাংলাদেশে আমি যতটুকু জানি অনেকেই ওরাকল জানে। ওরাকল ডিবি আমি মনে করি যে সবচেয়ে বেশি ডিবি বাংলাদেশে ওরাকল ডিবি। আপনি যদি মাইসিকুয়েল, পোস্টগ্রেস বা এসকিউএল সার্ভার খোঁজেন, একদম অল্প
যদি আপনি রেশিও চিন্তা করেন তাহলে মনে হয় 80% আমার মনে হয় ওরাকল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো এখন ওরাকল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ভিতরে তো সবাই তো আর দেখা যাচ্ছে ওই রকম হাই লেভেলের না, অনেকে জানে হচ্ছে ধরেন বেসিক লেভেলের L1 সাপোর্টটা, অনেকে L2 সাপোর্ট, অনেকে L3 L4 সাপোর্ট। তো এই টাইপের হিসাব করে আপনার বাইরে যদি আপনাকে যদি একটা ডাটাবেস জানতে হয় সেক্ষেত্রে আপনাকে অ্যাটলিস্ট L3 L4 লেভেলের সাপোর্ট দিতে হবে যে কোনো একটা ডাটাবেসে। তো আমি যদি পোস্টগ্রেসটা যদি ধরি, আমি যদি একদম L4 লেভেলের ডাটাবেস যদি আমি সাপোর্ট দিতে চাই সেক্ষেত্রে আপনাকে কিছু স্কিল সেট অবশ্যই লাগবে, যেটা আপনার না হলে আপনি বাইরের এই জবগুলো আপনার পাইলেও পরবর্তীতে আপনি টিকতে পারবেন না। এটা আমি দেখছি, আমাদের সাথে একজন ছিল পেমেন্টোলজিতে, ও সম্ভবত নাইজেরিয়া থেকে অনবোর্ড হয়েছিল ওই টাইম জোনের কারণে। ও লাস্টে সম্ভবত ওর রিনিউটা হয় নাই। রিনিউ হয় নাই বলতে ওরে 6 মাসের জন্য করছিল। তো 6 মাস রিনিউ করার পরে ও দেখতেছে যে না, ওর বেসিক লেভেল, তখন 6 মাস পরে রিনিউ করা হয় নাই। তো আমরা আমাদের সাথে 6 মাস পরে আরো 6 মাস এখনো পর্যন্ত আসি, দেখা যাক কোনটা। তো এইটা একটা বিষয় ম্যাটার করে আর কি। আপনার সাপোর্টটা যেমন আমি প্রফেশনাল কমিউনিকেশন, স্পিকিং এবং রাইটিং আপনাকে অবশ্যই জানতে হবে রিমোট ডিভিএর ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাকে ডকুমেন্ট প্রিপারেশন, টিম কোলাবোরেশন, তারপর হচ্ছে স্টেক হোল্ডার হ্যান্ডেল, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেক হোল্ডার থাকতে পারে। স্টেক হোল্ডার তো ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নের, কেউ ইউরোপ, কেউ আমেরিকা, কেউ ব্রাজিল, কেউ মিডল ইস্ট, কেউ অ্যারাবিয়ান। তো এই টাইপের স্টেক হোল্ডার গুলো ম্যানেজ করার জন্য আপনাকে ওই টাইপের কমিউনিকেশন থাকতে হবে। আবার কি অনেকে ম্যাক্সিমাম আছে ইন্ডিয়ান, ইন্ডিয়ান পাকিস্তান, ওদের সাথে আবার দেখা যাচ্ছে আমরা উর্দুতে কথা বলি। ম্যাক্সিমাম টাইম আমরা যখন একটা ডিআর ডিল যাই, ডিআর টেস্টে যাই, তখন আমরা দেখা যাচ্ছে সবাই ইনফ্রাস্ট্রাকচারের ম্যাক্সিমাম ইন্ডিয়ান, এক দুজন থাকে হয়তো ওনারা প্রজেক্ট ম্যানেজার, ওনারা মিডল ইস্টের। তো ওনাদের সাথে আমরা দেখা যাচ্ছে অনেক সময় হিন্দিতে আমরা কথা বলি। তো হিন্দিতে কথা যদি বেসিক লেভেলে যদি পারা যায় তখন সেক্ষেত্রে ওদের সাথে হিন্দিতে আমরা আসলে কথা বলি, তবে ইংলিশটা আপনার লাগবেই। তারপর হচ্ছে আপনার ডিপ ড্রাইভ। এখন আমি পোস্টগ্রেস জানি, সে ফর এক্সাম্পল পোস্টগ্রেসের যদি জানি, পোস্টগ্রেস তো পোস্টগ্রেস না, পোস্টগ্রেসের আপনার ডেপ লেভেলে জানতে হবে। আমি পোস্টগ্রেসের কি জানি, ইনস্টলেশন জানি, প্যারামিটার সেট করতে জানি, ফাইন টিউন করতে জানি, ব্যাকআপে জানি, রিস্টোর করতে জানি। বাট এটা দিয়ে তো আপনি দেখা যাচ্ছেন তখন একটা ডিপ লেভেলের একটা যখন পারফরমেন্স ইস্যু দাঁড়ায় যাবে, তখন তো আপনি আসলে তখন এখানে আপনার এজ এ ডিভিয়েশন আপনাকে সাব দিতে হবে। আর রিমোট বা বাইরের জবগুলোর ক্ষেত্রে ওরা যখন আপনাকে ডিভি হিসেবে ট্রিট করবে, মানে আপনি সবকিছু আপনাকে জানতে হবে। এখানে অন্য কারো থেকে আপনি সাপোর্ট বা ওরা ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওইএম থেকে সাপোর্ট নেয় না। আমরা এখানে এই পেমেন্টোলজিতে যেখানে কাজ করতে, এখানে ওরা কমিউনিটি ইউজ করে। কমিউনিটি ইউজ করে এই জন্যই যে আমরা ডিভিএ যারা আছে তারা মোটামুটি আপনার একদম L4 লেভেলের সাপোর্ট পাবো এই হিসেবে ওরা আমাদেরকে হায়ার করছে। এই মর্মে আমাদেরকে জব অফার করছে যে আমরা পোস্টগ্রেসের সব জানি। আর ওইএম থেকে যদি নিতাম তখন সেক্ষেত্রে আমরা কিছু না জানলে ওইএম এর টিকিট করলে টিকিট আমাদের রেজুলেশন চলে আসতো, আমাদের একটা ইনসিডেন্ট পাঠালে ওরা ইনসিডেন্টের এসকেলেশন আরসি সহ দিয়ে দিত। সেক্ষেত্রে আপনাকে বাইরের জবের এই আরেকটা ইস্যু হচ্ছে, আপনাকে যখনই ওরা হায়ার করবে তখন আপনাকে একটা যেটা জানেন মাইসিকল যারা, পোস্টগ্রেস যারা, ওরাকল জানে, আপনাকে ডিপ ডেপ দিতে হবে এবং কি ডেপথ নলেজ লাগবে। তো সেক্ষেত্রে অবশ্যই পোস্টগ্রেসের কিছু আর্কিটেকচারালগত আপনাকে ভালো নলেজ লাগবে। আমি আমার পার্সপেক্টিভ বলতেছি, পোস্টগ্রেস এসকিউএল এর আর কি সেটা খুব ভালোভাবে জানতে হবে। এমবিসিসি যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে আপনার পারফরমেন্স টিউনিং এর জন্য এবং পোস্টগ্রেসের পারফরমেন্স জন্য, এটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। ওয়ালটা কিভাবে কাজ করে ওয়ালটা জানতে হবে, মানে একদম ডিপ লেভেলের রেপ্লিকেশন, ফিজিক্যাল, লজিক্যাল, ইন্ডেক্সিং, পার্টিশন, পারফরমেন্স অপটিমাইজেশন এবং কি কোয়েরি অপটিমাইজেশন অপশন আপনাকে জানতে হবে যে আপনি টোটালি এটা কিভাবে, নাহলে আপনি ওখানে রিমোট জবগুলোর জন্য প্রথমত আপনি প্রবলেম পড়বেন। যেটা জানেন মাইসিকল জানলে মাইসিকল আপনাকে জানতে হবে, ওরাকল জানলে ওরাকলে পারফরমেন্স টিউনিং সহ শুরু করে পার্টিশন, তারপর হচ্ছে ওরাকল র্যাক, ডাটা গার্ড, এগুলো সবগুলো আপনার জানতে হবে। নো ওয়ে। তো আপনি যদি বেসিক লেভেল জানবেন না, এই জন্য আপনাকে যদি পরবর্তীতে রিমোট দিয়ে যদি আপনি যদি প্রিপারেশন নেন তাহলে এখনই আপনি প্রস্তুতি নিলেন আস্তে আস্তে যে আরো ডেপ লেভেলে কিভাবে জানা যায়, আরো কিভাবে ইয়ে করা যায় এই জিনিসগুলো। আরেকটা জিনিস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি যখন রিমোটে বাইরে কোথাও কাজ করেন, ওরা কিন্তু অনসাইট বা লিগাসি সিস্টেম ওরা কাজ করে না। ওদের 95% সিস্টেম হচ্ছে আপনার ক্লাউডে। আপনি যদি লিনাক্স ইউজ করেন তাহলে ওরা ইসিটির উপরে লিনাক্স ইনস্টল করে ওখানে পোস্টগ্রেস ইনস্টল করে চালাবে। বাট ওরা কোনো গতানুগতিক যে লিগাসি প্ল্যাটফর্ম আছে, লিগাসি ডেটা সেন্টার আছে, ওখানে ওরা ই করবে না। এই জন্য আপনাকে ক্লাউডের নলেজটা থাকা লাগবেই আপনি যদি বাইরে কাজ করতে চান, কেননা অনপ্রেম প্লাস ক্লাউড দুইটারই আপনার নলেজ থাকা লাগবে। যদি একটা থাকে সেক্ষেত্রে আপনি হয়তো বা ওখানে সমস্যা হবে। এরপর হচ্ছে ক্লাউড অটোমেশন। আমরা জানি ক্লাউড অটোমেশনের জন্য অনেকগুলো টুল ইউজ করি, অ্যানসিবল, আর নতুন করে হচ্ছে আমাদের টেরাফর্ম, যেটা আমরা এখন পেমেন্টোলজিতে টেরাফর্ম দিয়ে আমাদের প্রভিশন করতেছি ডাটাবেস সার্ভার ক্লাস্টার গুলা। প্রভিশনের পরে প্যারামিটার চেঞ্জ সবকিছু আমরা টেরাফর্ম দিই, ম্যানুয়ালি কোনো কিছু করি না। তো এই ক্ষেত্রে আপনাকে মোটামুটি একটা ইনফ্রাস্ট্রাকচার যে কোড, একটা বেসিক নলেজ রাখতে হবে। অ্যাডভান্স ডিবি অ্যাডমিনিস্ট্রেশন আপনাকে জানা থাকতে হবে। ডিসিডিআর কনসেপ্ট, হাই অ্যাভেলেবিলিটি, জিরো ডাউন টাইমে কিভাবে ডাটা মাইগ্রেশন করে, প্যাচিং, ম্যানেজমেন্ট, আপডেট, সিকিউরিটি হার্ডেনিং, এই টাইপের এগুলো আপনার জানা লাগবে।
তারপরে আরেকটা হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। অবশ্যই আপনাকে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট প্রসেস গভর্নেন্স আপনাকে জানতেই হবে বাইরে যদি আপনি কাজ করতে চান, না হলে ওখানে আপনি এজ এ একটা সার্ভারে ইনসিডেন্ট হওয়ার পরে আপনাকে ওই জিনিসটাতে আপনি চ্যালেঞ্জ ফেস করবেন, এবং এই চ্যালেঞ্জ ফেস করার কারণে আপনার ওইখানে পারফরমেন্সটা একটু স্লো হবে। তো এই জিনিসগুলো আপনাকে মাস্ট বি জানতে হবে, এই 6টা পোর্শন। ঠিক আছে, এখান থেকে আর কোনো কিছু জানার আছে কারো? না, আমরা তো লাগাইলাম। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে মোস্ট মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে বেনিফিট। রিমোট ডিবির বেনিফিটটা আসলে অনেক ভালো। কেননা আমি লাস্ট বলতে গেলে অর্ধেকটা সময় তো অনসাইটে কাজ করছি। অনসাইটে কাজ করলে আপনাকে হ্যাসেল পয়েন্টে অনেক কিছু, অফিসের জন্য 6টা বাজে ওঠা, গোসল করা, খাওয়া, নাস্তা খাওয়া, তারপরে শার্ট প্যান্ট পরা, তারপরে আবার 1-2 ঘন্টা জাম, অলমোস্ট দেখা যায় 2 থেকে আড়াই ঘন্টার একটা আপনাকে একটা হ্যাসেল পয়েন্ট, তারপর অফিস যেতে হবে। এরপর অফিসে আধা ঘন্টা রেস্ট, কফি খাওয়া, আবার কাজে বসা, এরপর আবার লাঞ্চ করে আবার বিকেলে আসা, সেম রুটিন মেনটেন করতে হতে আপনার মনে হয় 7টা থেকে রাতের 9টা পর্যন্ত আপনার ধরেন শেষ। সেক্ষেত্রে এখানে আপনার একটা সবচেয়ে মূল বেনিফিট হচ্ছে ফ্লেক্সিবল স্কিল টুল। আমি উঠছি কখনো, আমি ব্রাশ মুখে দিছি, ব্রাশ করতে করতে আমি আমার মেইল ওপেন করছি, স্ল্যাক ওপেন করছি, আমার এই কি বলে যেন জিরা টিকিট গুলো আমি দেখতেছি। এরপরে দেখে আমি ব্রাশ করে আবার মোটামুটি একটা চলে আসছি, এসে বসছি, জিরা টিকিট একবার দেখছি, আবার যাই নাস্তা করতেছি। তাহলে আমার এখানে 2 থেকে আড়াই ঘন্টা আমার সেভ হয়ে গেল। এটা হচ্ছে রিমোট জবের একটা বড় একটা মানে বেনিফিট। আর আরেকটা বেনিফিট হচ্ছে আপনি যে কোনো জায়গা থেকে আপনি কাজ করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি ইউএস এর একটা কোম্পানিতে কাজ করতেছেন বা ইউরোপের একটা কোম্পানিতে কাজ করতেছেন, আপনি আপনার পাশে একটা কানেক্টিভিটি নিয়ে একটা ল্যাপটপ কোলে নিয়ে আপনি বসেও কাজ করতে পারবেন। আবার আপনি ধরেন বিছানায় শুয়েও কাজ করতে পারবেন, আপনার ল্যাপটপে যদি কানেক্টিভিটি ঠিক থাকে। আবার যদি আপনার যদি এই কি বলে যেন সাপোর্ট যদি বেশি দেওয়া লাগে, আপনার যদি প্রেশার বেশি থাকে, সেক্ষেত্রে আপনি আপনার মতো একটা ডেস্ক আপনি আপনার মতো করে সাজায় নিলেন, সাজায় নিয়ে ওখানে একটা কানেক্টিভিটি দিয়ে একটা রুম আপনি আপনার মতো করে পরিবেশ তৈরি করে নিলেন। এই জন্য আপনাকে অফিসে যাওয়া লাগতেছে না। যে কোনো সময় আপনি দেখা যাচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা আপনাকে ভালো লাগতেছে না, আপনি একটু রেস্ট নিলেন, আধা ঘন্টা একটা ন্যাপ নিলেন, 10 মিনিট একটা ন্যাপ নিলেন, আপনার কাছে রিফ্রেশ থাকলো, একটা কফি খেলেন। এই জিনিসগুলো হচ্ছে আসলে খুবই বেনিফিট। তারপর হচ্ছে আপনার হচ্ছে বাইরে যাওয়ার জন্য আপনার এই হয়তোবা আপনারা যারা বাইক, কার বা বাস যারাই যেভাবে যান, একটা কস্টিং আছে না, ওই কস্টিংটা আপনি রিমোট জবে আপনি বেঁচে গেল। খাবারের একটা মিল আছে, আপনি বাসায় দুপুরে আপনার যেটা রান্না হলো আপনি এটা খাইতে পারলেন, বা আসা যাওয়ার যে কনভেন্সটা আপনার বেঁচে গেল। তো এই টাইপের কিছু কস্টিং আপনি বেনিফিট পাবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে এখানে রিমোট জবের একটা হচ্ছে ওরা হচ্ছে কাটিং এজ টেকনোলজি ইউজ করে। কাটিং এজ টেকনোলজি বলতে আমরা বুঝি যেটা, সেটা হচ্ছে একদম অল্প টাকায় মোটামুটি স্ট্যান্ডার্ড মানের একটা টেকনোলজি, যেটা গ্লোবাল প্রজেক্ট গুলোতে ওরা ম্যাক্সিমাম ইউজ করে। ওরা কোনো এত এক্সপেন্স বা এত টাকা পয়সা খরচ করে না কোনো একটা টেকনোলজি ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে ওরা দেখা যাচ্ছে অনেক সময় চিন্তা করে যে ওরা আমি এখানে এতগুলা ইনফ্রাস্ট্রাকচার খরচ না করে আমি ছোট করে একটা আরডিএস নিয়ে দিলাম, ওইখানে আমার সব চলে গেল। আর একটা ইসি2 নিয়ে নিলাম, ওইখানে আমার অ্যাপ্লিকেশন ডেপ্লয় হয়ে গেল, বা কুবারনেটিস নিলাম, ক্লাস্টারটা ডেপ্লয় হয়ে গেল। ওরা আসলে এইভাবে চিন্তা করে। এটা হচ্ছে বেনিফিট। এরপর হচ্ছে আপনার হচ্ছে বেনিফিট হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিট, সেটা হচ্ছে আপনার রিমোট জব গুলোতে হাই পেইড। হাই পেইড বলতে কিরকম, আপনার গতানুগতিক স্যালারি আপনি মানে এই জিনিসটা আপনি বাংলাদেশে আমি জানি না কত কি আসল বিষয়, ম্যাক্সিমাম মনে হয় ডাটাবেজের যারা টিম লিড ওনাদের স্যালারি 3 বা 4 লাখ পর্যন্ত হয়ে থাকে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম। আমি যদি ভুল কিছু বলি না, তারা হইতে পারে, এটা আমার হয়তো আইডিয়ার বাইরে থাকতে পারে। কিন্তু আপনি রিমোট জব গুলো আপনি গেলে সেক্ষেত্রে আপনার মিনিমাম স্যালারি হয় ওরা $4,000 থেকে $8,000 এর ভিতরে। $4,000 থেকে $8,000 কাজ কিন্তু একই। এজ এ আমরা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আমি উইপ্রোতে যে কাজটা করছি, এখানে আরেকটু কাজ করতে হচ্ছে, ক্লাউডটারে অটোমেশন টাইপের কাজ করতেছি, আর একটা প্রসেস পলিসি যাচ্ছি, কিন্তু আমাকে 4 গুণ স্যালারি দিচ্ছে। এইটা হচ্ছে সবচেয়ে হাই পে। আপনার সবকিছুই আপনার সব ইয়ে হয়ে যাবে যখন আপনার অ্যাকাউন্টে কিছু টাকা ঢুকবে। দিন শেষে যখন আপনার এতগুলো টাকা ঢুকবে, তখন আপনি বলবেন না এত কষ্ট করলেও আমি 12-14 ঘন্টা কষ্ট করলে বাসায় আছি তো কাজ করতে থাকি, তখন দেখা যাচ্ছে আপনার মোটিভেশনটা আরো বাড়বে। তো রিমোট জবের এটা একটা বড় একটা বেনিফিট হচ্ছে আপনার হচ্ছে হাই স্যালারি দিয়ে। তো আমি এখন যেখানে আছি ওরা আমাকে প্রায় অলমোস্ট $4,900 মতো পে করতেছে পার মান্থ, কন্ট্রাকচুয়াল। এখানে আরেকটা আছে নেগেটিভ অ্যাপ্রোচ আছে, ওরা কন্ট্রাক্টে করে, ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্ট, রিমোট জব গুলো কখনো পার্মানেন্ট হয় না, কিন্তু বাংলাদেশে আপনি পার্মানেন্ট। সেক্ষেত্রে আপনাকে 1 বছর পরে আপনার নতুন করে একটা জব খুঁজে নিতে হবে বা অন্য কোনো জব। তবে হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যেখানে কাজ করবেন যদি আপনি ঠিকঠাক ভাবে স্কিল সেট বা অ্যাডপ্ট করতে পারেন, বাংলাদেশে আপনার জবের অভাব হবে না। আমি এটা বিলিভ করি, কারণ আমি যদি কিছু জানি, লিস্ট আমাকে তো বাংলাদেশে একটা জব অফার করবে কেউ না কেউ, কিন্তু স্যালারি আমি এত পাবো না, সেটা ঠিক আছে। বাট রিমোট জবে স্যালারিটা, এটা হচ্ছে মূল একটা বেনিফিট। নেগেটিভ নেগেটিভ ইম্প্যাক্ট গুলো রিমোট জব হতে পারে আপনাকে পুরো দিন বাসায় থাকবেন, আপনার পুরো একটা আইসোলেশন ভিতরে থাকবেন, লাইক হচ্ছে আপনি বাইরে কারো কমিউনিটি যেতে পারবেন না। অফিস গুলোতে আপনি আসার সময় বন্ধু বান্ধব কলিগরা মিলে একটা গ্যাদারিং করলেন, রেস্টুরেন্টে গেলেন, খাইলেন, দেন এখানে কিন্তু এটা করা যাবে না।
তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স একটা ব্যাপার আছে, আপনি এখানে করতে পারবেন, বাট ওই ক্ষেত্রে আপনাকে অনেক কিছু মেনটেন করে আপনাকে চললে, আপনি দেখা যাচ্ছে বাসায় আপনার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, ওদেরকে আপনার একটু দেখা যাচ্ছে সময় দিলেন, একটু ভালো লাগলো। আবার দেখা যাচ্ছে বাচ্চা অনেক সময় যন্ত্রণা দিচ্ছে আপনাকে, যেভাবে হোক আপনার কাছে আসতে চাচ্ছে, এই জন্য এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। দরজা, আমার বাচ্চা কি করে, আমি যখন দরজা দিই তখন দরজা সে না খুলতে পারলে দরজা নক এমন স্টাইলে করা শুরু করে, যেটা মানে খুবই বাজে অবস্থা, দরজা নক করে। তো এমনও আছে মিটিং করতেছি, ও এসে এসে থাপড় দিতেছে, খুব ভয়াবহ আকারে। তখন দেখা যাচ্ছে এই টাইপের ইয়েগুলা আসলে রিমোট জব হয়ে থাকে। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিকেশন চ্যালেঞ্জটা। রিমোট জবে আসলে কমিউনিকেশনটা বড় একটা ইম্পর্টেন্ট ইস্যু, কেননা দেখা যাচ্ছে আমি এখন যেখানে জব করি, ওয়ার্ল্ডের সব জায়গার লোকে এখানে কাজ করে, ওরা হচ্ছে কমপ্লিট রিমোট ফার্স্ট একটা কোম্পানি। তো দেখা যাচ্ছে অ্যাকসেন্ট, এক এক ধরনের অ্যাকসেন্ট এক এক রকম। সবচেয়ে ভয়াবহ অ্যাকসেন্ট হচ্ছে ব্রিটিশ। আমার কোম্পানি যেহেতু ব্রিটিশ অ্যাকসেন্ট, ওদের অ্যাকসেন্ট গুলো ধরার জন্য আমার কন্টিনিউয়াস কনসেন্ট্রেশনটা ওদের দিয়ে দিতে হয়, এবং কি আমি বুলেট পয়েন্ট গুলো ধরি। ফুল কথা তো ওদের কনসেন্ট্রেশন দিয়ে আপনি ধরতে পারবেন না, বুলেট পয়েন্ট গুলো ধরে তারপর আমি একটা দিয়ে ওদেরকে অ্যান্সার দিই। এটা হচ্ছে ব্রিটিশ। এরপর হচ্ছে অ্যারাবিক, অ্যারাবিয়ান কিছু আছে, যেমন আমাদের এখানে আছে ইজিপ্টের কিছু লোক আছে, ওদের সাথে অ্যাকসেন্ট ইয়ে হয়, যেমন ইন্ডিয়া, পাকিস্তান বা ইউরোপিয়ান, ইউএসএ, ওদের সাথে কমিউনিকেশনের সমস্যাটা আপনি যদি মোটামুটি বেসিক লেভেলে ইংলিশ জানেন, বাট ডেপ না, বেসিক লেভেলে ইংলিশ জানলেও আপনি মোটামুটি এখানে কাজ করতে পারবেন রিমোট জবের ক্ষেত্রে, আর এটা আপনার লাগবে। টেকনোলজি ডিপেন্ডেন্সি, সেক্ষেত্রে আরেকটা বড় ইম্প্যাক্ট হতে পারে, আপনার বাসায় যদি ইন্টারনেট কানেকশন চলে যায়, এখন ইমার্জেন্সি একটা প্রজেক্ট আপনাকে অ্যাসাইন করছে, টিকেট অ্যাসাইন করছে, এটা ডেডলাইন দিল 2 ঘন্টা, তখন আপনি না করতে পারলে সেক্ষেত্রে আপনার কিন্তু পারফরমেন্সের প্রবলেম হবে, তখন সেক্ষেত্রে নেগেটিভ একটা ইম্প্যাক্ট হবে, কারণ সে আপনাকে দেখতেছে না, জানতেছে না। সেভাবে আপনি ইন্টেনশনালি তার এই টিকিটটা করেন নাই, টিকেটের ডেডলাইন হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে আপনার ইমার্জেন্সি একটা ডাটাবেসে স্ক্রিপ্ট এক্সিকিউশন করা লাগবে। এখন এই টিকিটটা আপনার অ্যাসাইন করছে, এখন আপনি ওই টিকিটটা না পাইলেন না, কি জন্য, আপনার হার্ডওয়্যার প্রবলেম, আপনার বা ইন্টারনেট প্রবলেম, তখন সেক্ষেত্রে আপনি এখানে ইম্প্যাক্ট করতে পারেন, এই ধরনের সমস্যা হতে পারে। তারপর হচ্ছে লিমিটেড সাপোর্ট, তারপরে জব রিস্ক একটা থাকে, এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট অফ রিমোট ডিবিএ। আপনার দেখা যাচ্ছে ওরা 1 বছরের উপর কন্ট্রাক্ট করে না, 1 বছর পরে ম্যাক্সিমামে ওরা রিনিউ করে না, তখন সেক্ষেত্রে আপনাকে নতুন কোনো জায়গায় আবার এঙ্গেজ হতে হবে, নতুন করে জব আবার ম্যাচ করতে হবে, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট। এই হলো ওভারঅল আমাদের আজকে সেশন। তো এর ভিতরে এখন আপনাদের কথা শুনবো 2, 4, 5, 10 মিনিট। মমিন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া। আমি বশির বলছিলাম। আমি একটা এমএনসি তে আছি এখন। আগে আমার এক্স অফিস হচ্ছে বিকাশ। বিকাশে আমি অ্যাসিস্ট্যান্ট লিডার ছিলাম। তো জি এখন ভাইয়া। আমি ইউকে বেস একটা কোম্পানিতে আছি। সো গ্রেট। আপনি একটা জিনিস শুরুতে শেয়ার করলেন, সেটা হচ্ছে যে আমরা যখন জব সার্চ করব, আমি যে লিঙ্কডইন অপটিমাইজ করে ফেলছি। হুম। সো আমার সিভিটাও অলমোস্ট আমি মানে পুরোটাই আসলে এটিএস ফ্রেন্ডলি করে রাখছি। আমার হচ্ছে কাস্টমাইজ কয়েকটা সিভি আছে, যেমন হচ্ছে ওরাকলের জন্য আমি একটা সিভি ইউজ করি, পোস্টগ্রেস জি। এবং মাইএসকিউএল এর জন্য ডিফারেন্ট সিভি ইউজ করি আমি। সো জি। জবের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে স্কিল সেট এবং রেসপন্সিবিলিটি গুলো একটু ডিফারেন্ট হয়। দ্যাটস ওয়াই আসলে আমি আসলে ডিফারেন্ট সিভি ইউজ করি, যেগুলো আসলে আমার পিসিতে অলওয়েজ থাকে এবং গুগল ড্রাইভে আমি রাখছি, এবং এটা কন্টিনিউয়াস আপডেট হয়। বেসড অন আসলে রেসপন্সিবিলিটি যেভাবে চাই ওইভাবে আমরা আপডেট করি আসলে। তো এখন আমি আরো অনেকগুলা অনলাইন জব সার্চিং পোর্টাল আছে, যেমন লিঙ্কডইন অথবা ইনডিড হ্যালো। অথবা গ্লাসডোর, তারপরে আসলে রিমোট জব, আরো অনেকগুলা, অথবা জব ফ্লেক্স, এরকম কিছু সাইট আছে আপনার যেগুলোতে কথা আসলে ভাই আমি দিই। আসতেছে ভাইয়া। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে ভাইয়া 2 মিনিট এই আছে, একটু আবার বলবেন, মাঝখানে একটু ভেঙে ভেঙে আসছে, আবার একটু বলেন ভাইয়া। হ্যালো, শোনা যাচ্ছে জি কি? ভাই, এখন শোনা যাচ্ছে, আপনার কোশ্চেনটা বলুন ভাই। আচ্ছা, আমি জানতে চাচ্ছিলাম যে আপনি তো অলরেডি আসলে রিমোট জবের ক্ষেত্রে অনেক দূর কাজ করে আসছেন। তো আপনি যে জব সার্চ গুলো করছেন, লিঙ্কডইন এর বাইরে কি অন্য কোনো কাম থেকে কি কাজ করতেছেন, বা জব হান্টিং এর ক্ষেত্রে আপনি কোনটাকে প্রিফার করেন? আচ্ছা, এটা গ্রেট কোশ্চেন। আপনার সেক্ষেত্রে হচ্ছে আমি একটা ইয়ে করি, সেটা হচ্ছে আপনার একটা পোর্টাল আছে, এই আপনার কি বলে জানো, ইন্ডিয়ার একটা পোর্টাল আছে। এটা হচ্ছে আসলে এদের এখানে অনেক ভালো ভালো কিছু জব আসে, ইন্ডিয়ান, আপনি এটা দেখতে পারেন, ঠিক আছে। আর লিঙ্কডইন হচ্ছে আপনার 90% হচ্ছে আপনার লিঙ্কডইনের ট্রাফিক গুলো আসে এখান থেকে। আপনার পরে হাইপার লিঙ্ক দিয়ে আপনাকে পরে ওরা ওদের ওয়েবসাইট, ওদের কোনো জব অন্য কোনো থার্ড পার্টি টুলে নিয়ে যায়, এই জন্য আপনি লিঙ্কডইনটা ইউজ করবেন ভাইয়া। আর ইন্ডিয়াতে অ্যাকাউন্ট খুলে ইন্ডিয়াতে আপনি একটা সিভি রেডি করে রাখবেন, ওখান থেকে কিছু আসে। এবং ওকে। কি ওইখানে হচ্ছে ওরা বলে দেয় যে এই আপনার ইউএসএ হইলে ওরা বলে দেয় যে আপনার H1B ভিসা রিকোয়ার্ড। তারপরে আরো কিছু বলে হচ্ছে আপনার রিমোট অ্যাপ্লাই, আপনি রিমোট অ্যাপ্লাই গুলা আপনি ফিল্টার করে নেবেন, তখন সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। জি ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। জি।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি হচ্ছে এখন ইএসএল এ আছি, মিডল এন্ড ডাটাবেসে। আমি হচ্ছে মানে জিপি প্রজেক্টে আছি। তো বাসিত ভাই টিমে, বাসিত ভাই জি জি টিমে। জি ভাইয়া, জি জি জি। তো আচ্ছা মানে জাফর হচ্ছে আমার ফ্রেন্ড, ওর হচ্ছে মুখে হচ্ছে আপনার কথা অনেক শুনছি যে ভাই আচ্ছা এরকম এরকম ভাই আছে। জি ও হচ্ছে ওই জব সুইচ করছে, তো বলছে মানে আপনার থেকে নাকি অ্যাডভাইসটা নিছে যে হুম হুম কোথায় হুম। কি করবে না করবে। তো হ্যাঁ হ্যাঁ, আজকে জাফর আপনার আমি আপনার তখন সাথে ডাকছিল। ইন্টারাকশন হইলো। যাক ভালো আছে, ভালো আছেন তাহলে। জাফর কেমন জি আছে, কাজ কেমন করতেছে? জি 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 ভাইয়া। আচ্ছা আচ্ছা, যাক ধন্যবাদ। ট্রাই করবেন, ইনশাল্লাহ এভাবে হয়ে যাবে আশা করি। হ্যাঁ জি জি ভাইয়া, দোয়া করবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। জি হ্যাঁ, জাহিদুল। ভাইয়ের সাথে তো আমার অলরেডি পরিচিত। জাহিদুল কি অবস্থা? হ্যালো। জি জি জাহিদুল বলেন। হ্যাঁ ভাই, আচ্ছা একটা আমার কোশ্চেন, সেটা হচ্ছে আহ, মানে ম্যাক্সিমাম হচ্ছে কি, বিশেষ করে আপনার মিডল ইস্টে এই জব পোস্টিং গুলো হচ্ছে কি রিকোয়ারমেন্ট থাকে ন্যাশনালিটি, ওই দেশের জাতীয়তা হইতে হয়, জি সিটিজেনশিপ, অথবা হচ্ছে কি আপনার ওরা যখন হচ্ছে কি জব সার্কুলার গুলো পোস্ট করে তখন হচ্ছে কি ওই অন সাইটে থাকতে হয় আর কি, মানে এরকম হচ্ছে রিকোয়ারমেন্ট দিয়ে রাখে। যে এখন দেখা হলো কি, আমি তো বাংলাদেশে আছি, হ্যাঁ, হুম, ওই বাংলাদেশে থেকে তো হচ্ছে কি আমাকে হয়তো হচ্ছে কি দিশা নিয়ে হচ্ছে কি আমাকে হয়তো ওই দেশে যেতে হবে, দেন হচ্ছে কি আমাকে ইন্টারভিউ বা অন্যান্য গুলো ফেস করতে হবে। দেখা হলো কি যখন লোকেশন বাংলাদেশ দেখে, এক হুম। হচ্ছে কি আমার লোকেশন বাংলাদেশ, আহ মানে অন সাইটে না, সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার হচ্ছে কি এগুলো হচ্ছে কি ওরা ডিনাই করে। আমিও দুই একটা হচ্ছে কি আমি এরকম রেসপন্স পাইছিলাম, কিন্তু মেজরিটি হচ্ছে আমার কাছে যেটা মনে হলো যে ওদের রিকোয়ারমেন্ট গুলো থাকে, দেখলাম হচ্ছে কি অন সাইটে থাকতে হয়, ফিজিক্যালি ওখানে থাকতে হয়, যদিও রিমোট জব। জি জাহিদুল, এটা ঠিক আছে, আপনার কথাটা খুব সুন্দর করছেন। আমি লাস্টলি আপনাকে বলবো সেটা হচ্ছে আপনি ওখানে নিচে দেখবেন ওদের অনসাইট যেগুলো আছে এগুলোতে অ্যাপ্লাই করার দরকার নেই। আর ওদের যদি রিমোট থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন। অনসাইটে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে আপনার ফ্রেন্ডস অথবা কোনো কলিগ যদি ওখানে থেকে থাকে তখন সেক্ষেত্রে আপনাকে যদি নক দেয় সেক্ষেত্রে আপনি করতে পারেন। যেমন এরকম আমি একটা করছিলাম এসটিসি, সৌদি টেলিকম। আমাদের উইপ্রো থেকে এক ভাইয়া ওখানে জব করতো, তো ওনারা তখন মাই সিকিউরিটি দিয়ে খুঁজতেছিল। তখন আমি এবং আমার আর একটা কলিগ ছিল মাসুম, তো ওনারা দুইজনে আমরা ইন্টারভিউ দিছি। ইন্টারভিউ দেওয়ার পরে সামহাও মাসুম তো রবিতে চলে গেল, আমরা পরে দিছিলাম, কিন্তু আমাকে তখন জিপি থেকে ছাড়ে নাই। তো এটা আসলে আপনাকে মিডল ইস্টের জবগুলো রিলেশন নেটওয়ার্কে আপনাকে যেতে হবে। আর যদি আপনি অনলাইন দিয়ে যান সেক্ষেত্রে আপনি ওই সার্চিংটা একটু ইয়ে দেখবেন যে আপনি ওখানে রিমোট বা অনসাইট এগুলো একটু কেয়ারফুলি দেখলেই হবে। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ জাহিদুল। ওকে আসসালামু আলাইকুম। নাজমুল ভাই শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া শুনতে পাচ্ছি, কেমন বলেন আছেন ভাইয়া। ভাই? ভালো আছে, আপনি ভালো আছেন আমি ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ। আপনার সাথে আমার একবার কথা হয়েছিল বেশ অনেকদিন আগে। হ্যাঁ, তো আমি একটা জিনিস খেয়াল করলাম পুরো প্রেজেন্টেশনের মধ্যে একটা চমৎকার আউটস্ট্যান্ডিং, আমি এটাকে খুবই অ্যাপ্রিশিয়েট করতেছি। আমার ব্যাপারে আমি বলি, আমি 13.5 বছর ইউএইতে ছিলাম, দুবাইতে। সেখানে জি আমি ভাই। বিভিন্ন কাজে কাজ করেছি। এখন দেশে আছি, করোনার পরে আমি দেশে চলে আসি আর কি। আহ, তো একটা জিনিস আমি খেয়াল করলাম, আপনার পুরো প্রেজেন্টেশনের শেষের একটা অংশ ছিল হায়ার এন্ড ফায়ার মডেল। এটা হয়তো অনেকে এই জায়গায় পৌঁছলে কিছুটা ইয়ে হবে আর কি। তো আমাকে যেটা মনে হচ্ছে যে কেউ যদি ফুললি কনফিডেন্ট এবং ফুললি ইকুইপ না হয় তবে এটা খুব চ্যালেঞ্জিং হবে। মানে সে চ্যালেঞ্জ হবে, রাইট, কারেক্ট আগ্রহ নিয়ে কারেক্ট। ঢুকবে, পরে আবার খুবই যতটা আগ্রহী ঢুকবে ততটা আগ্রহী আবার পিছনে চলে আসবে। তো এই এক্স্যাক্টলি। জিনিসটা কিভাবে ব্যালেন্স করবে, এটা নিয়ে একটু যদি কথা বলি। আচ্ছা হ্যাঁ, ফাইন, খুবই গুড কোশ্চেন। এটার জন্য হচ্ছে আমি ধরে নিলাম আপনি একটা ডাটাবেস জানেন, ওই ডাটাবেসের আপনি সাপোর্টটা দিচ্ছেন হচ্ছে L1 L2 L3 L4, ঠিক আছে? আর বাইরের জবগুলো যখন আপনাকে হায়ার করবে তখন ওরা ধরেই নিবে যে আপনি L1 থেকে L4 পর্যন্ত আপনি সাপোর্ট দেওয়ার জন্য আপনি পারফেক্ট, এবং কি আপনার এক্সপিরিয়েন্স মিনিমাম 5 থেকে 6 বছর হইতে হবে। নাহলে আসলে কেউ কারোর চিনে না, কেউ কারোর দেখে না, আপনারে ওই সিভির উপরে আপনারে একটা প্রজেক্টের উপরে আপনার একটা ইন্টারভিউর উপরে বেস করে আপনি কিন্তু একটা প্রোডাকশন সিস্টেম আপনার ধরাই দিচ্ছে। এই প্রোডাকশন সিস্টেমটা পুরাটা আপনার দায়িত্ব। এখন এজ এ ডিভি হিসেবে আমরা পারফরমেন্স টিউনিং এন্ড অপটিমাইজেশনের ক্ষেত্রে আমরা বিশাল চ্যালেঞ্জ ফেস করি, যেটা বাংলাদেশ বলেন বাইরে বলেন সবাই একই সিস্টেম। তো আপনি যদি ওই প্রশ্নটা যদি না জানেন তখন সেক্ষেত্রে আপনাকে 1 মাস 2 মাস 3 মাস আপনি যদি একটা ইনসিডেন্ট ঘটান না বুঝিয়া, তখন সেক্ষেত্রে আপনার হায়ার এন্ড ফায়ারে চলে যায় ওরা রিমোট জবগুলোর ক্ষেত্রে। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, তো এই জন্য আপনাকে জি। অ্যাডপ্ট করতে হবে এজ এ এই একটা ডাটাবেস যেটা জানেন। আমি বলি আপনি মাই সিকুয়েল জানেন, খুব ভালোভাবে জানেন, জব আছে। পোস্টগ্রেস জানেন, খুব ভালোভাবে জানেন, আপনি কাজ আছে। আমি পোস্টগ্রেস নিয়ে অলমোস্ট প্রায় কত 10 বছর প্লাস কাজ করতেছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।
পোস্টগ্রেসের যত সলিউশন আছে, যত লেভেলের পারফরমেন্স টিউনিং আপনি আসে আলহামদুলিল্লাহ করছি। তো এই জন্য আমি কনফিডেন্ট, আমি এই জন্য পোস্টগ্রেস জবগুলো অ্যাপ্লাই করি, কনফিডেন্স হই, এবং ইন্টারভিউ গুলো আমি ওভাবে দিই। না, বুঝছেন? এখানে একটু নাজুক একটা জিনিস বলি, সেটা হলো যে আপনি যেটা বললেন হায়ার অ্যান্ড ফায়ার মডেল, এখন দেখা গেল যে এমপ্লয়ার যে লেভেল কনসিডার করিস তাকে নেক না কেন, কিন্তু খুব সুন্দরভাবে তার সাথে কাজ করতেছে বুঝতেও পারলো না, দেখা গেল একদম যখন রিনিউ করার সময় হুট করে তাকে টার্মিনেট এটা করে। এটা এই আপনাকে মাইনে নিতে ধরনের হবে, হলে তো একটা বিশাল এটা problem। এটা আপনাকে মাইনে নিতে হবে, মাইনে নিতে হবে। দ্যাট মিনস এর জন্যই আপনি প্রতি মাসে 6 লাখ টাকা করে পাচ্ছেন। এক বছর আপনি যে টাকা কামাইতেছেন বাংলাদেশে আপনি কয় বছরে কামাবেন? মাইন্ড আচ্ছা করেন না ভাইয়া, না বুঝছেন না ভাই? না আপনাকে true। আপনাকে আপনাকে যদি ট্রুলি আপনাকে যদি 6 লাখ করে দেয়, আপনি এক বছর করে 6 বার 72 70 লাখ টাকা আসবে। তো 70 লাখ টাকা আপনি বাংলাদেশে কয়দিনে পাবেন? আপনি বাংলাদেশে খরচ করলে ম্যাক্সিমাম আপনার কত, ফ্যামিলি খেলে আপনার 12 লাখ টাকা খরচ হবে। আরো ধরে জি নিলাম 5 লাখ টাকা, 15 লাখ, জি 15 লাখ গেলে তার 50-60 লাখ টাকা আপনার কাছে আছে। তো এটা দিয়ে তো আপনি মোটামুটি যে কোনো কিছু আপনি মুভ করতে পারবেন। তখন আপনি তো হায়ার ফায়ার আপনি, আমার যেমন এক এফেক্ট বছর হবে না। আমার যেমন 1 বছর কন্ট্রাক্ট করছে, আমি চলে গেছি স্যালারি দেখে। নাহলে আমি এসএসএল ওয়ারলেস এর লাস্ট জব ছিলাম, আমি পুরো টিমটা লিড দিতাম। এসএসএল এর এখানে কেউ যদি থেকে থাকে তাহলে হয়তো বুঝতে পারবেন, বা আপনি যদি জানেন। আমি এসএসএল এ যখন ছিলাম তখন ওইখানে খুব ভালো একটা পজিশন ছিলাম। কেন গেছি? এখানে রিমোট জব, ভালো কিছু জানতে পারবো, শিখতে পারবো, গ্লোবালি ওরা কিভাবে দেখে, যেহেতু উইপ্রোতে কাজ করছি একটা আইডিয়া তো আছেই। তো এই জন্য আরো ঢুকে আর একটু ফাইনালি নিলাম আর কি। তো এই জন্য আসলে আপনারা আসলে এটা টোটালি ডিপেন্ড করবে আপনার উপর, যে আমি আসলে যে টাকাটা পাচ্ছি এটা দিয়ে আমি এক বছরে যদি কামাই, বাংলাদেশে 4-5 বছরে আমি চলতে পারবো। আমি যদি আচ্ছা আগামী আমার যদি রিনিউ না হয় 4-5-6 মাস 1 বছর আমি ইজিলি চলতে পারবো। তো এটা কোনো আসলে সমস্যা না। আর আহ, আপনার যে স্কিল থাকে আপনি আর একটা বাংলাদেশে খুঁজে দিতে পারেন চলার মতন। আচ্ছা এটা আরেকটা কোনো জিনিস, issue না। রিমোট জবের ক্ষেত্রে এজ কোনো ফ্যাক্টর কি না, এজ না বা না এই না না বিষয়গুলো ওরা না না ভাই, ওরা ওরা এখানে সবাই যা সবার নাম ধরে ডাকে, কেউ কারোর ভাই ব্রাদার স্যার, মানে স্যার টিচার কিছুই না, সবাই সবার মতো করে ফার্স্ট নেম ধরে। তো আপনার 60 বছরের যে আছে আমার সাথে কাজ করতেছে ওরা আমি অ্যাডাম বলে ডাকতেছি, আবার 40 বছরের যে আছে তারা আমি বা আবার না দেখা যাচ্ছে। আমার মনে হয় আপনি ধরতে পারেন আমি নাম নিয়ে বুঝি না। আমি বললাম যে যে ওরা যে লোকটা রিক্রুট করতেছে ওরা কি না না চায় না যে না না ইয়াং ইয়াং ছেলে সে ড্রাইভ দিবে খুব লেগে থাকবে, আরেকটা না হলো না একদম ওরকম খুব না, 50 ওরকম প্লাস। ওরকম কোনো issue নাই। না ভাইয়া, ওরকম কোনো ইস্যু নেই। আচ্ছা আচ্ছা গুড, ওকে আমার এই ছিল ফাইন। এটা একটা খুব ভালো সুবিধা আর কি রিমোট জবের, হুম, যে এখানে এজ নিয়ে আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট না। ভাইয়া নাজমুল ভাইয়া, হ্যালো। জি জাহিদুল, হ্যাঁ, জাহিদুল। আমার আর একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে জানার জন্য। মানে আমি আসলে যেটা দেখতেছি আর কি, বাইরের জব গুলা বা রিমোট জব গুলা বা গ্লোবালি যেটাই বলি, মানে কেমন যে রেশিও যদি চিন্তা করি যে আসলে ওরা হচ্ছে কি ওরাকল ডাটাবেস থেকে হচ্ছে কি কেমন জানি হচ্ছে কি পোস্ট জিআরিতে হচ্ছে কি মেজরিটি জব গুলো দেখলাম পোস্ট জিআরিতে পাওয়া যায়। মানে ওরাকল ডাটাবেস জবটা কেমন জানি, মানে গ্লোবালি রিমোট জব গুলো খুবই কমে যাচ্ছে আর কি আস্তে আস্তে, যেটা মানে হচ্ছে কি আমার মানে নেক্সট কিছুদিন অবজারভেশনে যেটা মনে হলো আর কি। তো হ্যাঁ, এটা 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 খুব সুন্দর একটা কোশ্চেন বলছেন। এটা আসলে সত্য কথা। ওরা চিন্তা করছে টাকা পয়সা, আপনার ওরা করলে অনেক টাকা পয়সা চার্জ করে, যেটা আপনার সেম সলিউশন হয়তো বা ওরা টেরাবাইট অফ ডাটাবেস ওরা ফ্রি অফ কস্টে ওরা চালাই দিতে পারতেছে, ফ্রি অফ কস্ট। আর যদি কম প্রাইস ইস্যু থাকে তাহলে ইডিবি আছে, যারা লাইসেন্স টাইসেন্স প্রোভাইড করে তারা ওরাকল থেকে অনেক কম। এই জন্য এখন চলে যাচ্ছে। বাংলাদেশে তো এখন অনেক ব্যাংক চলে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই লাস্ট সেটাই ওদের এই লাস্ট আমি জন্য- লাস্ট আমি কয়েকটা ব্যাংক থেকে সাথে আমার ওনারা নক দিছে এবং কথা বলছে, ওনারা অনেকেই ওরাকলের যে মডিউল আছে অনেকগুলো পোস্ট গেছে নিয়ে চলে যাচ্ছে, ডিউ টু দা ওদের ফিনান্স, মানে ফাইন্যান্সের কারণে। তো এটা আসলে মূলত হচ্ছে ওভারঅল মানি, বুঝছেন? এটাই এটা আসলে রাইট। অন্য কোনো কিছু না। হুম হুম, জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। তাহলে আমরা কি ক্লোজ করবো মহিন ভাই? দেখি আর কোনো কোশ্চেন আছে কিনা। আমার মনে হয় একটা খুব ভালো কোশ্চেন অনেকে মিস করছে, আমি একটু মনে করাই দিই। সেটা হচ্ছে রিমোট জবের ক্ষেত্রে পেমেন্ট তো আপনি পেয়ে গেলেন, পেমেন্ট আপনি বাংলাদেশ আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে নিচ্ছেন? আচ্ছা, ফাইন, গুড কোশ্চেন। এটা একটা করা উচিত ছিল সবার, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সবারই এটা প্রশ্নটা করা উচিত ছিল। আপনারা এতক্ষণের মধ্যে বললেন টাকা পয়সা কেমনে আনি না আনি, এটা তো জানা হলো না। সুন্দর কোশ্চেন মহিন ভাই। এটা হচ্ছে আমরা যখন ইয়ে করি, রিমোট পাস নামে একটা কোম্পানি আছে, ওদের এখানে আমাদের একটা পোর্টালে অ্যাকাউন্ট করে দিয়ে যখন আমি যাই, এই অ্যাকাউন্টটা দিলে আমার এখানে ওরা টাকাটা দিচ্ছে। একটু ইয়েটা বন্ধ করবেন, কি বলে যেন, এই রেকর্ডিংটা, কেউ একজন যদি রেকর্ডিংটা একটু বন্ধ করতেন। আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করে দেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার বন্ধ করে দিচ্ছি। তো এটা হচ্ছে ওরা এই রিমোট পাস, আচ্ছা আমি লগ ইন না করি তাহলে আর দরকার নাই।
এই রিমোট পাসে গেলে তখন ওরা এখানে আমার পেমেন্টটা দিয়ে দেয়, এখানে আমি ইনভয়েসটা ক্রিয়েট করি, এখানে ওভারঅল ইনভয়েস ক্রিয়েট করা যায়। ইনভয়েসটা ক্রিয়েট করার পরে ওরা ওই ইনভয়েসের এগেনস্টে আমার বসে অ্যাপ্রুভাল দেয়, আমার একটা আইডি ক্রিয়েট হয় এবং কি আমার একটা কন্ট্রাক্টর আইডি থাকে ভেতরে লগ ইন করা থাকলে। তো ওই কন্ট্রাক্টরের এগেনস্টে আমি প্রতি মাসে একটা ইনভয়েস ক্রিয়েট করে, ইনভয়েস ক্রিয়েট করার পরে ওই ইনভয়েসের এগেনস্টে আমার পেমেন্টটা চলে আসে ডলারে, এখানে ইউএস ডলারে। এখানে আসার পরে আমি তখন এখানে আমার ইসলামী ব্যাংকের একটা অ্যাকাউন্ট আছে, আমি এখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাড করে দিয়েছি। তো যখন ডলারটা ক্যাশ হয়, ক্যাশ হওয়ার পরে আমি সরাসরি ইএফটি থ্রুতে ইসলামী ব্যাংকের ওই অ্যাকাউন্টে পাঠাই দিই। পাঠাই দিলে ওরা কি করে 2 থেকে 4টা কর্মদিবসে ওরা এই টাকাটা ডলার থেকে কনভার্ট করে আমার বাংলা বিডিটি টাকায় ঢুকাই দেয়। এখানে আর একটা ইয়ে হচ্ছে, আমার এখানে এটা হচ্ছে ট্যাক্স ফ্রি। ট্যাক্স ফ্রি এই জন্যই যে আমার বাংলাদেশ সরকারের কিছু ট্যাক্স এক্সাম্পশন একটা কন্ডিশনের ভিতরে আমার ডিভিয়েটাও পড়ে, সফটওয়্যার রক্ষণাবেক্ষণ এবং সম্ভবত পরিচালনা একটা পোর্শন, একটা ন্যারেটিভস আছে, ওইটার আন্ডারে আমার ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর পড়ে, যার কারণে আমরা ট্যাক্স এক্সেন্টেড ওইটার জন্য। তো সেক্ষেত্রে আমরা আবার দেখা যাচ্ছে মাঝে মধ্যে আমরা ইনসেন্টিভও পাই যখন টাকাটা অ্যামাউন্টটা বেশি হয়। ইনসেন্টিভ এটা? হ্যাঁ, ইনসেন্টিভটা দিয়ে দেয় বাংলাদেশ সরকারের 2.5%, বুঝছেন, যখন না অ্যামাউন্টটা বেশি হয়। যেমন ধরেন আমরা মাঝে মধ্যে আবার অনকলে থাকি, অনকলে থাকলে আমরা প্রতি উইকে $300 করে পাই। তো দেখা যাচ্ছে 3 সপ্তাহ অনকল থাকলে $900, মূল পেমেন্টের সাথে $900 হলে তখন অ্যামাউন্টটা বেড়ে গেলে তখন ওরা ইনসেন্টিভ দেয়। আবার পরবর্তীতে এটা সরাসরি আমার ইসলাম ব্যাংকে চলে আসে ইএফটি থ্রুতে। এটাই এই রিমোট পাস, এই পোর্টালটাই। তার মানে রিমোট পাসের মতো এরকম আসলে আরো অনেক সলিউশন আছে, হয়তো ভিন্ন অনেক ভিন্ন সলিউশন আছে, বিভিন্ন কারেক্ট, country-তে ভিন্ন ভিন্ন সলিউশন আছে যার থ্রুতে আছে আসলে টাকাটা টাকাগুলো নিয়ে প্রসেস করে। বাট আমার কোম্পানি রিমোট পাসে আমার অ্যাকাউন্ট করে এখানে টাকাটা দিয়ে দেয়। এরা এই পোর্টালটা হচ্ছে এরকম, দাঁড়ান আমি দেখাই। এই পোর্টালটা হচ্ছে এরকম, দেখছেন এই ড্যাশবোর্ডটা, হ্যাঁ হ্যাঁ। এই ড্যাশবোর্ডটা এরকম। এবং কি আমার লাস্ট মান্থে এইটা আমি ক্যাশ আউট করছি, আর এই মাসে যেটা করছি এটা এখনো আসে না, আসবে 25 তারিখের পরে। এটা হচ্ছে এদের পোর্টালটা রিমোট পাসে। না, এটা অবশ্য আরেকটা ভালো দিক যে গভর্নমেন্ট যদি ইনসেন্টিভ দেয়, দ্যাট মিন্স 2.5% তো বেতন বেড়ে গেল। আরে পাচ্ছে অনেক টাকা, অনেক টাকা, এই আর কি। আবার থার্ড পার্টি কিছু আছে, থার্ড পার্টি কিছু আছে যারা মানে ভায়া হয়ে কাজ করে, যেমন অনেকগুলো কোম্পানি আছে এখানে কাজ করে, বাট পেমেন্টটা বাংলাদেশে কোনো একটা এজেন্টের কাছে আসে, ওরা তারপর ডিস্ট্রিবিউট করে 15-20 জন এমপ্লয়ের উপরে, এরকম অনেক আছে। ওকে, আরেকটা ছোট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে এই ইন্টারভিউ গুলান মানে কতগুলান লেভেল হয়, মানে আপনি এখন পর্যন্ত কত লেভেল পর্যন্ত ফেস করছেন আসলে ভিন্ন আচ্ছা, ভিন্ন? এটা এটা সুন্দর। এটা হচ্ছে মূলত প্রথমত ইন্টারভিউ ফার্স্ট হচ্ছে ওরা আপনাকে বেসিক একটা ইন্টারভিউ নিবে এইচআর এর। এটা হচ্ছে জাস্ট কমিউনিকেশনালি আপনাকে টেস্ট করবেন, আপনি কি কাজ করেন বা আপনি ল্যাঙ্গুয়েজগত ভাষাগত দক্ষতা কেমন কি আসে, অনেক কিছু ওরা জাজ করে প্রথমটাতে। তারপরে আপনি কি কি নিয়ে কাজ করতেছেন, ওদের ওদের জব ডেসক্রিপশনের সাথে এগুলো কতটুকু ম্যাচ করে, ওইটার একটা অ্যাসেসমেন্ট করবেন। 30 মিনিটের মতো একটা ইন্টারভিউ সহজ, ওটা জাস্ট বেসিক কনভারসেশন, নন টেকনিক্যাল ইন্টারভিউ। হওয়ার পরে ওইটার উপরে অ্যাসেসমেন্টের উপর এরপরে সিভি সহ ওই আপনি যে ইন্টারভিউ 30 মিনিটে দিচ্ছেন ওইটার উপর বেস করে আপনাকে এরপর সেকেন্ড ইন্টারভিউটা দিবে। সেকেন্ড ইন্টারভিউটা হচ্ছে ফুললি টেকনিক্যাল দিবে, এবং টেকনিক্যাল ডিসকাশন এটা হওয়ার পরে তারপরে যদি আপনি যদি টেকনিক্যালি যদি কোনো কিছু যদি আপনার যদি আরো যদি চেক করতে হয়, তখন সেক্ষেত্রে কিছু কোম্পানি আপনাকে লাইভ প্রজেক্ট দিবে কাজ করার জন্য। যেমন আমার ক্ষেত্রে পেমেন্ট গুলো যেগুলো আমাকে দিছিল হচ্ছে ফুল আপনার এই একটা ক্লাস্টার করার জন্য দিছে, এবং কি ক্লাস্টার প্লাস হচ্ছে আপনার এই পিজি ব্যাকরেস্ট কনফিগার করে টোটাল ওদেরকে আরো কিছু টার্মস এন্ড কন্ডিশনস আমার মনে নাই, ওই টাইপের ইয়েগুলো সিনারিও দিছে। ওই সিনারিও বেস ইয়েগুলো আমি একদম স্ক্রিনশট সহ আমি ওদেরকে লক সহ দিতে হয়েছে, ডিভিডি যে লক সহ। তখন ওরা ওইটা নিয়ে ফাইনালি এবার ওনারা ফাইনালি আমাকে জব অফার করছে। 3টা 4টা হয় ম্যাক্সিমাম, 4টার উপর হয় না, ম্যাক্সিমাম 4টা, আর 3টাতে আপনাকে জব অফার করবেন। ওকে, দেখি বাকিদের আর কোনো কোশ্চেন আছে কিনা। তাহলে আমি মনে করি আমরা লিভ নেই। মেহেদী ভাই আছেন? জি আসছি ভাই। ভাই কোনো কোশ্চেন? না আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। তো মেন আমার মানে হচ্ছে একটা সাজেশন থাকবে, মানে তোমার কাছে রিকোয়েস্ট থাকবে যে আমাদের এই গ্রুপ থেকে হোক কিংবা হচ্ছে বাংলাদেশ থেকে যারাই হোক এই ধরনের কোন ধরনের রিভিউ জবে যদি কখনো কোনো ইন্টারভিউ ফেস করে, তো দেখা যায় যে আপনি যেটা বললেন যে বেসিক প্রথমে প্রাইমারি লেভেলে হয়, তারপর স্টেপ বাই স্টেপ 3টা 4টা হয়। তো যাদের কিনা হচ্ছে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনি কোনো সমস্যা একটু নেই,
কোনো হ্যাঁ, সমস্যা help নেই। যদি কারো যদি কোনো টেকনিক্যালি সাপোর্ট লাগে সেক্ষেত্রে নক দিয়েন, আমি তো গ্রুপে আসি, ইনশাল্লাহ আমি হেল্প করবো না। আর যেহেতু আমাদের এখানে এই পোস্ট গ্রেসকুয়ালে একদম ডিভিএ মানে একদম পোস্ট গ্রেসে কাজ করে এরকম কয়জন আছেন এখানে, একদম পিওর পোস্ট গ্রেসে?